সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশে বাইরে থেকে প্রিয় বন্ধুরা, ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন, আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1338তম পর্বে আপনাকে এই প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো বরিশালের ভাই মোহাম্মদ আলামিন হোসেনের জীবনের, মোহাম্মদ আলামিনের জীবনের কলিজা কাঁপানো এক ভয়ানক ভৌতিক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল 600 বছর পর দিঘির নিচ থেকে পাথরে বন্দি পরীকে মুক্ত করে। 600 বছর পর দিঘির নিচে পাথরে বন্দি থাকা পরীকে মুক্ত করা হয় এবং এই পরীকে মুক্ত করতে গিয়ে তিনি তার জীবনের সর্বোচ্চ হারায়, তার ছেলে মেয়ে গোটা পরিবার। শুধু তাই নয়, এই পরীকে পাথর থেকে দিঘির নিচ থেকে মুক্ত করতে গিয়ে সে তার পুরোটা জীবন জেলে কাটিয়ে দেয়। এইরকম একটা ঘটনা আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি যে পুরোটা ঘটনা শোনার পরে আপনি যতটাই না অবাক হবেন, ঠিক ততটাই ভয়ও পাবেন। আমাদের অদৃশ্য যে কতটা ভয়ানক হতে পারে, এই গল্পটাই তার জ্বলন্ত প্রমাণ। আমি সবাইকে অনুরোধ করবো শুরু থেকে শেষ পর্যন্ত বরিশালের ভাই আলামিনের জীবনের এই ভয়ঙ্কর বাস্তব বহু পুরনো এই গল্পটা আপনারা প্রত্যেকে আমার মুখে শুনবেন এবং গল্প শেষে আলামিন ভাইকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমরা মোহাম্মদ আলামিন হোসেন, আমার বাড়ি বরিশাল। বন্ধুরা, আমি আমার জীবনের এই গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্পর্কে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ আমার কাকা ফুফি। আমাদের পরিবারে আরও সদস্য সংখ্যা রয়েছে, আমার বড় 2টা ভাই সহ বড় 3টা বোন। আমরা টোটাল 3 ভাই 3 বোন। আমাদের পরিবারটা বরিশাল শহর থেকে অনেক দূরের কোনো এক অজপাড়া গায়ের এক নিম্নবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন দিনমজুর। আমার বাবা মানুষের জমিতে বদলা দেয় এবং ওই বদলা দিয়ে যে টাকা ইনকাম করে তা দিয়ে আমাদের গোটা পরিবারটা চলে। আমি ছোটোবেলা থেকে প্রচণ্ড অভাব অনটনে আমার শৈশবের দিনগুলো কাটাই। দেখা যায় 3 বেলায় ঠিকমতো 1 বেলা ভাত খেতে পারতাম না। পরিবারে প্রচণ্ড রকম অভাব অনটনে, দুঃখ, কষ্ট আর যন্ত্রণার মাঝে আমি আমার শৈশব দিনগুলো পার করে একটু একটু করে বড় হই। আপনি বিশ্বাস করবেন না, আমার বয়স যখন ঠিক 8 বছর, সেই বয়স থেকে আমি জমিতে একজন প্রাপ্তবয়স্ক মানুষের মতো কাজ করি। যে বয়সে বাচ্চারা বই হাতে স্কুলে যায়, বিকালবেলা স্কুল থেকে ফিরে এসে মায়ের হাতের গরম খাবার খেয়ে একটুখানি ঘুমিয়ে আসরের নামাজের পরে মাঠে খেলতে যায়, আমি ঠিক সেই বয়সে সূর্য মামা উদয় হওয়ার সাথে সাথে আমার থেকেও বহু বড় বড় লোকজনের সাথে দিন চুক্তির কাছে মাঠে নেমে যেতাম। অনেকগুলো ভাই বোন ছিল পরিবারে, নুন আনতে যেন পান্তা পুরাতো, প্রচণ্ড রকম অভাব অনটন। ভাই এরকমও হতো যে শুধুমাত্র আলু সিদ্ধ খেয়ে আমরা দিনের পর দিন কাটিয়ে দিতাম। এরকম করতে করতে আমি প্রায় মোটামুটি অনেকটাই বড় হয়ে যাই। বড় হচ্ছি এবং ইনকামও করতেছি। আগে যে পরিমাণের ইনকাম করতাম, এখন তার থেকেও একটু ভালো ইনকাম করি, এখন তার থেকেও একটু বেশি টাকা ইনকাম করি, কিন্তু এরপরেও পরিবার চলে না। এরপরেও পরিবারের মাঝে প্রচণ্ড রকমের অভাব অনটন থেকে যায়। গ্রামের বাসায় একটা কথা আছে যে 1 মুখ আপনি চিনি দিয়ে ভরতে পারবেন, কিন্তু 10 মুখ বালু দিয়েও ভরা যায় না। তাই অভাবের এই সংসারে মনে হলো যেন আমাদের জীবনটা একটা অভিশাপ। এরকম করে তখন বড় হয়ে কাজ করি এবং ঠিক মরার উপরে খাড়া বলে একটা কথা আছে। আমার বয়স যখন প্রায় 15 থেকে 16 বছর বয়স, ওই বয়সে আমার আব্বার সাধ জাগছে যে তিনি আমাকে বিয়ে করাবে। একে তো আমাদের পরিবার চলে না, পরিবারে প্রচণ্ড রকমের অভাব অনটন, নিজেরাই খেতে পারি না, তার উপরে আমার আব্বার সিদ্ধান্ত নিলে যে উনি আমাকে বিয়ে করাবে। তো 15 বছর বয়স তখন আমি আব্বারে বললাম যে আব্বা, আমি এই বয়সে কেন বিয়ে করব? তুমি আমাকে এই বয়সে কেন বিয়ে করাতে চাচ্ছ? আমার আব্বা বলে, কত বছর মানুষের বদলা দিয়ে খাবি, এরকম বদলা দিয়ে খেতে খেতে একটা পর্যায়ে তুই আমার মতো বদলাই হয়ে যাবি। এর থেকেও বরং কিছু টাকা একটা মেয়ের বাবার কাছ থেকে পাবো, এরপরে ওই মেয়েটাকে তোকে বিয়ে করাবো, মেয়ের বাবার কাছ থেকে যে টাকাগুলো পাবো সেই টাকা দিয়ে তুই ব্যবসা বাণিজ্য করবি, কিছু টাকা পয়সা ইনকাম করবি এবং তা দিয়ে আমাদের গোটা পরিবারের ভবিষ্যৎটা পরিবর্তিত হবে। আমি তখন আমার আব্বারে বললাম যে আব্বা, তুমি যে কথাগুলো বলতেছ, আমি এরকম মেয়ে কোথায় পাবো? আর এমনকি আমি বীর বাহাদুর হয়ে গেলাম যে আমাকে মেয়ের বাবা টাকা সহ তার মেয়েকে আমার কাছে বিয়ে দিবে। আমার আব্বা বলে, এই দায়িত্ব তুই আমার উপরে ছেড়ে দে, এটা নিয়ে তুই কোনো চিন্তা করবি না, আমি আমারটা বুঝে নিব কোথায় কোন মেয়ে পাওয়া যায়।
এরকম করতে করতে আমার বাবা আমাদের গ্রাম থেকে বেশ দূরের অজপাড়া গায়ের একটা গ্রামের মেয়ে আমার আব্বা ঠিক করে, মেয়েটার নাম হচ্ছে তাসলিমা আক্তার, এবং মেয়ের বাবা হচ্ছে একজন শ্রেষ্ঠ জুয়ারি। বিভিন্ন ধরনের যাত্রাপালা বা বিভিন্ন অনুষ্ঠানগুলোতে মেয়ের বাবা জুয়ার আসর বসে এবং তিনি একজন জুয়ারি। তো আমার আব্বা যখন সব কিছু জানলো, জেনে আমাকে তখন প্রস্তাবটা দিল। দেওয়ার পরে আমার তো বয়স কম, আমি এত কিছু বুঝি না। এরপর আমি আমার আব্বারে বললাম যে আব্বা, আমি কোনো জুয়ারির মেয়েকে বিয়ে করব না। আমি জানি মেয়ের বাবা টাকায় জুয়া খেলে এবং বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে, বিশেষ করে যাত্রা অনুষ্ঠানে গিয়ে মেয়ের বাবা মেলার মধ্যে গিয়ে জুয়া খেলে এবং তিনি জুয়ার বোর্ড বসায়। আমি এরকম একটা লোকের সাথে জুয়া খেলবো না, মানে এরকম একটা লোকের মেয়েকে আমি বিয়ে করব না। আমার আব্বা বলে, মেয়ের বাবা বলছে মেয়ের বিয়ে করলে তোর 20,000 টাকা দিবে। তো ওই সময় কিন্তু 20,000 টাকার অনেক ভ্যালু ছিল আমার, কারণ আমার গল্পটা আজ থেকে বহু 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 বছর আগের। তো বললো যে মেয়ের বাবা বললো তোর 20,000 টাকা দিবে। আমি তখন আমার আব্বারে বললাম, তো টাকা দিয়ে আমি কি করব। আমার টাকার প্রয়োজন নেই, আমার 20,000 টাকারও প্রয়োজন নেই, আমার 20 টাকারও প্রয়োজন নেই। আমি এই মেয়েকে বিয়ে করবই না। তুমি যত যাই বলো, যেটাই বলো, আমি এই মেয়েকে বিয়ে করবো না, করবোই না। এই আব্বা তখন ঘরের মধ্যে হামকি দামকে আমার ছোটো বোনেরে মারে, ছোটো ভাইয়েরে মারে, আব্বারে মারে মারে, দাদা দাদির সাথে ঝগড়া করে। খুব বিশাল একটা অবস্থা। একটা পর্যায়ে আমার মা আমার হাত ধরে বলল, বাবারে, পরিবারে তো এমনিই দুঃখ, এমনিতে অভাব, এমনি অনটন। তোর আব্বা যেহেতু সাধ করছে, তুই মেয়েটারে বিয়ে কর। মেয়েটারে বিয়ে করে যে 20,000 টাকা পাবি, তা দিয়ে আমাদের মোড়ে একটা দোকান দে। আমি তখন আমার মায়েরে বললাম, আমি কোনো দোকান দিতে পারবো না। আমার আব্বার স্বভাব চরিত্র দিনে দিনে অনেক খারাপ হয়ে যাচ্ছে। আমার মা বলে, আর কথা বাড়াইস না বাজান, তুই রাজি হয়ে যা এবং রাজি হয়ে মেয়ের বাবার কাছ থেকে টাকাটা নিয়ে তুই আমাদের এলাকাতে একটা দোকান দে। যেহেতু মা রাজি হইল, বাবাও রাজি, এবং এই বিয়ে করা ছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। সব শেষ নিজেও রাজি হয়ে গেলাম। এরপরে বাবা মা বড় ধুমধাম করে অনুষ্ঠান করে ওই তাসলিমা নামের মেয়েটাকে আমার ঘরে বউ বানিয়ে নিয়ে আসলো। কিন্তু সত্যি কথা বলতে কি জানেন, তাসলিমা আমার বয়সও অনেক বড় ছিল। মনে হয় যেন তার বয়স হবে 30 আর আমার বয়স হচ্ছে 15। তবে 30 আর 15 হলেও না, মেয়েটা মানুষ হিসেবে অনেক ভালো ছিল। এরকম না যে মেয়েটা খারাপ। শুনেছিলাম এর আগেও তার একটা বিয়ে হয়েছে, কিন্তু এটা আমি তাকে বিয়ে করার আগে জানতাম না। আমি তাকে বিয়ে করার পরে জানতে পারি যে এর আগেও তার আরেকটা বিয়ে হয়েছে। তো এটা শুনেও তখন আমার মনে অনেকটা কষ্ট লাগলো যে মেয়ের পরিবার তো তাহলে আমাকে ঠকাইছে। এর আগে মেয়ের একটা বিয়ে হয়েছে, তারপরে মেয়েটাকে কেন আমার কাছে আবার বিয়ে দিল। কিন্তু তাসলিমার আচার ব্যবহার, কথাবার্তা সব কিছু অনেক বেশি ভালো ছিল। এতটাই ভালো ছিল যে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। এত মিষ্টি মধুর, এত সুন্দর আচার আচরণ ব্যবহার আমার সাথে করতো। এমন করে 1 দিন 2 দিন 3 দিন করে সময়গুলো সামনের দিকে যাচ্ছে, আর তাসলিমার প্রতি আমার দুর্বলতা বাড়তেছে এবং তাসলিমা আমাকে অনেকটা ভালোবাসতেছে। এই করতে করতে তাসলিমার বাবা আমাকে একটা সময় 20,000 টাকা দিল। তাসলিমার বাবার কাছ থেকে 20,000 টাকা নিয়ে আমি তখন আমাদের গঞ্জের এখানেই একটা মুদির দোকান দিলাম। ওই সময় 20,000 টাকায় মোটামুটি অনেক ভালো সুন্দর একটা দোকান হয়ে গেছে। তুই দোকান দিলাম, দোকান আমি চালাইতেছি, পাশাপাশি আমার পক্ষে তো আর একা দোকান চালানো সম্ভব না। আমার আব্বাও পাশাপাশি দোকানে বসে, এবং মেয়ের বাবা যে আছে, আমার শ্বশুর তাসলিমার আব্বা, তিনিও মাঝে মাঝে আমাদের দোকানে আসতো। আমাদের দোকানে আসে, আমাদের দোকানে বসে আব্বুর সাথে গল্প গুজব করে, আড্ডাবাজি করে, এবং মাঝে মাঝে আমার আব্বাকে নিয়ে কোথায় কোথায় জানি ঘুরতেও চলে যায়। এরকম করে 1 দিন 2 দিন সময়গুলো কাটতে কাটতে একটা সময় তাসলিমা প্রেগনেন্ট হয়, এবং তাসলিমার পেটে যখন বাচ্চা আসে তখন আমার বাবা আমারে বলতেছে যে একটা কাজ কর, তুই তাসলিমারের সময় দে, কারণ ওর পেটে বাচ্চা আসছে, ওর একটু সময় দে, সাথে একটু থাক, ওর একটু সময় দে। এরকম করে আমার আব্বা তখন বলে। আব্বা এই কথাটা বলার পরে আমি তখন আমার আব্বারে বললাম যে আচ্ছা আব্বা, ঠিক আছে, আমি তোমার কথা মানছি। আমি তখন বেশি একটা দোকানে যাইতাম না, সবসময় তাসলিমার সাথেই থাকতাম এবং তাসলিমার সেবা যত্ন করতাম, ঠিকঠাক মতো ওকে আমি টেক কেয়ার করতাম। এই করতে করতে একটা পর্যায়ে আমার তাসলিমার ঘরে একটা মেয়ে সন্তান হয়। আমার মেয়েটা হওয়ার পরে ভাই, ইতিমধ্যে আমি অনেক মাস দোকানে যাই না, বাড়িতেই থাকি, আমার বউয়ের সাথে থাকি এবং বাড়িতে টুকিটাকি কাজ করি। মেয়েটা হওয়ার পর আমি যখন দোকানে যেতে শুরু করি, আমি গিয়ে দেখি যে আমার দোকান শেষ। আমার দোকানে কোনো মালামাল নাই, সমস্ত মালামাল বিক্রি করে ফেলছে। আব্বাকে যখন বলি যে আব্বা, দোকানে যে এত মালামাল বিক্রি করলা, টাকা কই? আমার আব্বা তখন আমাকে বলে, টাকা খরচ হয়ে গেছে। কিভাবে খরচ হয়েছে এর কোনো সঠিক ব্যাখ্যা আমার আব্বা দিতে পারে না। পরে লোকমুখে শুনতেছিলাম আমার বাবা তার বিয়াইর সাথে, তাসলিমার আব্বার সাথে বিভিন্ন জুয়ার আসরে যেত। ওই জুয়ার আসরে তাসলিমার বাবা জুয়ার বোর্ড বসাতো আর আমার আব্বা ওখানে জুয়া খেলতো। তার তাসলিমার আব্বা আমাকে যে টাকা দিয়েছে, আমার বাবাকে দিয়ে জুয়া খেলিয়ে তার সমস্ত টাকা উনি আবার নিজের পকেটে নিয়ে নিছে। আমি তখন আমার আব্বারে বললাম যে আব্বা, তুমি এটা কী করলা? তুমি জানো যে আমার এতগুলো বোন ছোট, আমার ভাই ছোট, আমার বোনগুলোকে বিয়ে দিতে হবে, ভাইগুলোকে কোথাও না কোথাও কর্মের ব্যবস্থা করতে হবে। ঠিক এই সময়টাতে আসে, এই জায়গাটাতে এসে বাবা তুমি এটা কী করলা?
তোমার বিবেককে একটাবার বাধা দিল না? তোমার বিবেককে তোমাকে একটাবারও নাড়া দিল না, আব্বা এটা তুমি কেন করলা, এবং কি কারণে এত বড় এইরকম একটা কাজ তুমি করলা? আমার আব্বা তখন বলে যে বাবারে, আল্লাহর উপরে ভরসা রাখ, আল্লাহ সব কিছু ঠিক করে দিবে। আমি বললাম, আল্লাহ কিভাবে সব কিছু ঠিক করবে? তুমি তো নিজেই খারাপ হয়ে গেলা, জুয়ার মতো এমন জঘন্য কাজ করে তুমি টাকা পয়সা সব কিছু শেষ করে দিলা, এখন আল্লাহ কিভাবে মাফ করবে আমারে বলো? আমার আব্বা তখন বলে, তোয়াক্কাল মালা আল্লাহ, আল্লাহর উপরে ভরসা রাখ। এরকম করে আমার আব্বা তখন আমাকে বোঝাচ্ছিল, কিন্তু দোকান তো শেষ, দোকানে কোনো মালামালও নাই, কোনো বেচা কিনেও নাই, সব কিছু শেষ। আমি তখন দিন মজুরের কাজ করে আবারও, আর এরই মাঝে তাসলিমা প্রতিনিয়ত আমার সাথে ঝগড়া করে। ওর আগেই তো আচার ব্যবহার অনেক ভালো ছিল, কিন্তু এরপরে যখন এটা হইল, আমি ওরে বললাম যে তোমার আব্বা আমার আব্বাকে দিয়া বিভিন্ন জায়গায় জুয়ার আসরে নিয়ে যাইতো, আমার আব্বা ওখানে জুয়া খেলে দোকানে সারাদিন যা বেচা হইতো সবই আব্বা ওখানে উড়াই দিত। তাসলিমা বলে, আমার আব্বাকে দোষারোপ করো কেন? মানে বাবা জুয়ারি হলেও না, মেয়ের কাছে যেন সে ফেরেস্তা। তাসলিমার বাবাকে নিয়ে কোনো কথা বললেই না তাসলিমা সহ্য করে না, ও খেপে যায়, ও রেগে যায় যে তুমি আমার আব্বাকে নিয়ে কথা বলবা কেন? আমার আব্বাকে নিয়ে তো কথা বলার প্রয়োজন নাই, আমার আব্বা তোমার কী ক্ষতি করছে, কেন আমার আব্বাকে নিয়ে কথা বলো? এরকম করতে করতে একটা সময় তাসলিমের সাথে আমার একটা রাগারাগি পর্যায়ে চলে গেল। তখন আমার মেয়েটা একেবারেই ছোট, হয়তো 2-3 মাস বয়স হবে এরকম। এই করতে করতে ভীষণ রকমের মন খারাপ থাকে। তারপর মন খারাপ থাকলে কিন্তু আমি একটা কাজ করি, সেটা হচ্ছে যেদিন আমার মনটা অনেক বেশি খারাপ থাকে সেদিন আমি বাঁশি বাজাই। আমি কিন্তু আবার খুব ভালো বাঁশি বাজাইতে পারি, অনেক সুন্দর বাঁশি বাজাইতে পারি, আমি ছোটোবেলা থেকে বাঁশি বাজাই। এখানে তখন আমি করলাম কি, আমাদের বাড়ির থেকে মোটামুটি বেশ দূরে একটা জায়গা আছে, ওই জায়গাটা হচ্ছে একটা দিঘি আছে, দিঘির নাম হচ্ছে কাঞ্চা দিঘি। তো আমাদের গ্রামে একটা জিনিস প্রচলিত আছে কি জানেন, এই কাঞ্চা দিঘি নিয়ে অনেকের মুখে অনেক ধরনের কথাবার্তা শুনেছিলাম। গ্রামের অনেকেই বলে এই কাঞ্চা দিঘিতে নাকি 7 রাজার ধন আছে, এবং অনেক লোকেরাই বলে এই কাঞ্চা দিঘিতে তারা এরকমও দেখেছে যে 7 রাজার ধন মানে 7টা স্বর্ণের কলসি এমন করে রাউন্ড করতে ঘুরতে, এবং তারা এরকম করে অনেকেই দেখেছে। তো তারা এরকমভাবে অনেকেই বলে এটার মধ্যে স্বর্ণ আছে, 7টা মানে কলসির মধ্যে 7 রাজার ধন মানে 7টা রাজার ধন সম্পদগুলো আছে, এগুলো অনেকেই বলে। অনেকের মুখে আমি এই ধরনের কথাবার্তাগুলোই শুনতাম। তা আমি আসলে এগুলোতে খুব বেশি একটা বিশ্বাস তো ছিলাম না, বা এগুলো আমার বিশ্বাস হতো না, যার কারণে কাঞ্চা দিঘির আশেপাশে রাতের বেলায় মানুষজন খুব একটা যেত না। কিন্তু ওই কাঞ্চা দিঘিটা না দেখতে অনেক সুন্দর ছিল, দিঘির চারপাশটা অনেক মনোমুগ্ধকর ছিল। এরকম হতো যে ঠিক দিঘির পাশে গিয়ে দাঁড়ালে মুহূর্তের মধ্যে শরীরটা ঠান্ডা হয়ে যেত, মনটা ফ্রেশ হয়ে যেত, এবং অন্তরটা শীতল হয়ে যেত। কারণ দিঘিটা অনেক বড় ছিল, বিশাল একটা দিঘি, এবং দিঘির এক পাশ থেকে যখন বাতাস আসতে শুরু করতো, পুরো দিঘিটাকে বাতাসটা শুচে নিয়ে যখন বেরোতো, মনে হয় যেন আমি এসির বাতাস পাচ্ছি, একেবারে ঠান্ডা শীতল হয়ে পুরো শরীরের ভিজা শরীরটাকে এভাবে মাতিয়ে যেত। তো এরকম করে আমি একদিন করলাম কি, রাতের বেলায় এক রাতে আমি তখন বাঁশি নিয়ে, মনটা অনেক খারাপ, ঘরের মধ্যে তাসলিমার সাথে অনেক ঝগড়া করছি, সারাদিন বাইরে কাজ করি, এবং ঘরে আসার পর ও আবার আমার গানের কাছে ভ্যান করে, আমার সাথে ঝগড়া করে, মেয়ের এটা নাই ওইটা নাই, আমার আম্মা এটা বলছে, আমার বোনেরা এটা বলছে, আমার ভাই এটা বলছে, সারাদিন আমার নামে কমপ্লেন করতে থাকে, অভিযোগ করতে থাকে। তো এইরকম কমপ্লেন, অভিযোগ, কথাবার্তা তো সব কিছু আমাকে তখন খুব কষ্ট দিচ্ছিল, মানে মাত্রা অতিরিক্ত কষ্ট দিচ্ছিল, যে কষ্টটা আমি আসলে নিতে পারি নাই, এবং নিতে না পারার কারণে একটা পর্যায়ে আমি তখন চিন্তা করলাম যে না, যাই হয়েছে যেটাই হয়েছে, আমি ওখানে গিয়ে একটু বাঁশি বাজাইলে অন্তত আমার মনটা একটু শীতল হবে। তো তখন ওই মধ্যরাতে আমি তখন ওই দিঘির পাড়ে গিয়ে বাঁশিতে ফু দিলাম। তো বাঁশিতে ফু যখন আমি দিচ্ছিলাম, বাঁশি বাজাচ্ছিলাম, সেদিন যেন বাঁশিতে আমার এক অন্যরকম সুর উঠে, এবং মনে হলো যেন পুরো আমার শরীরটা মাতিয়ে উঠেছে। এরকম করে মধ্য ওই চন্দ্রিমা রাতে আমি বাঁশি বাজাতে বাজাতে হঠাৎ করে দিঘির দিকে তাকিয়ে দেখি, দিঘির ঠিক মাঝখান বরাবর মনে হলো ছোট একটা পাথরের টুকরো বেশি উঠেছে, ছোট একটা পাথরের টুকরো যার সাইজ হবে ঠিক এই রকম, একেবারেই ছোট তা না, মোটামুটি আছে, ওইরকম একটা পাথরের টুকরো মনে হলো দিঘির মাঝখান থেকে উপরের দিকে বেশি উঠতেছে। তবে অবাক করা বিষয় কি জানেন, ওই দিঘির পাথরটা দেখতে এরকম ছিল যে পাথরটা, আমি আপনাকে কেমন করে বলবো, ইদানিং দেখবেন বিভিন্ন অনুষ্ঠানগুলোতে যখন বাতি লাগানো হয়, যেরকম রং বেরঙের বাতি বেরোয় একটা থেকে, ঠিক এইরকম এটা পানির নিচ থেকে যখন উপরের দিকে বেশি উঠলো, এবং এটা যখন রাউন্ড করতে শুরু করলো, ঘুরতে শুরু করলো, দিঘির চারপাশটা আলোতে একদম পরিষ্কার আলো পড়তে শুরু করলো।
মনে হলো ওই পাথরটা একটা লাইট এবং সেই লাইট থেকে প্রচুর পরিমাণের আলো চারদিকে ছড়াচ্ছে। আমি তখন অবাক হয়ে পাথরের দিকে তাকিয়ে আছি, এটা কি এবং এইটা আমি কি দেখলাম। কোনোভাবেই নিজেকে বিশ্বাস করাতে পারি না যে এইরকম একটা জিনিস দিকে নিচ থেকে উঠে আসার পরে এইভাবে সব কিছুকে আলোকিত করতেছে। এবং মুহূর্তের মধ্যে আমি তখন অবাক হয়ে বাঁশি বাজানো বন্ধ করে দিলাম। ঠিক যখনই আমি বাঁশি বাজানো বন্ধ করে দিলাম, আমি খেয়াল করে দেখলাম যে দিঘির ওই মাঝখানের মধ্যে যে পাথরটা বেশি উঠেছিল, এই পাথরটাই একটু একটু করে নিচের দিকে চলে যাচ্ছে। পাথরটা যখন নিচের দিকে চলে যাচ্ছে, আমি তখন অবাক হয়ে গেলাম, কেন পাথর কেন নিচে চলে যাচ্ছে। আমি তখন দৌড়িয়ে ওই দিকের পাশে গেলাম এবং পাশে গিয়ে দেখতেছি এক পৃথিবী আলো নিয়ে পাথরটা আস্তে আস্তে করে নিচের দিকে ডেবে যাচ্ছে। এটা আমাকে ভীষণ অবাক করে দিল। এবং সেই রাতে আমি সারাটা রাত দিঘির পাশে বসেছিলাম। প্রায় সকালবেলা ভোরে বাড়িতে যাই, বাড়িতে গিয়ে একটুখানি ঘুমাই, এরপরে আবার সকালে খাওয়া দাওয়া করে মানুষের বাড়িতে কাজে চলে যাই। তো কাজ করতেছি আর চিন্তা করতেছি, এটা আমি কি দেখলাম, এইটা আমি দেখলাম কি, দিঘির ভিতর থেকে এটা কি উঠলো, জিনিসটা কি হতে পারে। কিন্তু কারোর সাথে শেয়ার করি না, বিষয়টা কাউকেও বলি না, কারোর সাথে শেয়ার করি না, বাট যেটা দেখেছি এটাই মাথার মধ্যে রাখছি। এরপরে আমি কি করলাম, এরপরের রাতে একইভাবে আমি বাঁশি নিয়ে আবার ওই দিঘির পাড়ে গেলাম এবং দিঘির পাড়ে গিয়ে আমি বাঁশিতে আবারও মধুর সুর উঠালাম। বাঁশির মধ্যে সুর উঠিয়ে আমি যখন বাঁশি বাজাতে শুরু করি এবং দিঘির মধ্যখানে তাকিয়ে আছে যে আজকে এটা উঠে কিনা। একটা পর্যায়ে দেখলাম যে এটা উপরের দিকে উঠতে শুরু করে এবং উপরের দিকে যখন উঠতে শুরু করে আমি অবাক হয়ে যাই এবং ঠিক যখন পরিপূর্ণভাবে উপরে উঠে যায় আমি তখন বাঁশি বাজানো বন্ধ করি। আমি বাঁশি বাজানো বন্ধ করে যখন দৌড়িয়ে ঘাটে যাই, আমি দেখি এটা আস্তে 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 করে নিচের দিকে ডেবে যাচ্ছে। তখন আমার কাছে মনে হলো যে তার মানে আমি বাঁশি বাজানো বন্ধ করলে এটা নিচের দিকে চলে যাবে। স্বাভাবিকতা আমার এটাই মনে হচ্ছে। এরপরে আমি পুনরায় আবারও বাঁশিতে ফু দেই, ওই রাতে পুনরায় আবারও বাঁশিতে ফু দেই। যেটা আমি ধারণা করেছিলাম, যেটা আমি মনে করেছিলাম, আসলে ভাই সেটাই। আমি বাঁশি বাজানো বন্ধ করি বলে এটা নিচের দিকে ডেবে চলে যায় এবং যখনই আবার বাঁশিতে ফু দেয়, বাঁশিতে সুর উঠাই, এটা আবারও নিচ থেকে ঘুরতে 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 উপরের দিকে উঠতে থাকে। আমাকে অবাক করে দিল বিষয়টা এবং আমি জাস্ট চিন্তা করতেছিলাম যে এইটা কিভাবে সম্ভব, কোনোভাবেই নিজের মনকে বুঝাইতে পারতেছি না। এবং এরকম করে দিঘির পাড়ে বসে বাঁশি বাজাচ্ছি আর এইটা এমন করে ঘুরতেছে ঘুরতেছে ঘুরতেছে, মনে হয় যেন এটা নৃত্য করতেছে, নাচতেছে। এবং সেদিনও একেবারে ফজরের আজান পর্যন্ত আমি বাঁশি বাজাই। বাঁশি বাজানো বন্ধ করে আমি তখন বাড়িতে চলে আসি। বাড়িতে এসে এর পরের দিন আমি আর কাজে যাই নাই, আমি ঘরের মধ্যে ঘুমিয়ে আছি। আমার বউ তো আমার বকাবাদ্য করতেছে, ধমকাধমকি করতেছে। আমি রাতের বেলায় ছোটো বাচ্চাদের মতো বাঁশি নিয়ে বেরিয়ে যাই, সংসারে কোনো কাজ করি না, কারো কোনো কথা শুনি না। আমার বউ ঠিক যেভাবে পারতেছে ওভাবেই আমার সাথে দুর্ব্যবহার এবং খারাপ ব্যবহার কন্টিনিউ করে যাচ্ছে। তাই আমি আমার বউকে কোনো কিছু বললাম না। বউরে কোনো কিছু না বলে আমি আস্তে আস্তে করে সময় পাস করতেছি এবং এরপরে রাতে আমি আবারও বাঁশি বাজাইতে গেলাম। আমি বাঁশির মধ্যে আবারও ফু দিলাম। বাঁশির মধ্যে যখন আমি আবারও ফু দিলাম, মধ্যরাতে এই দিঘির মাঝখান থেকে এই বৃত্তাকার পাথরটা আবার উঠে আসলো। আমি তখন চিন্তা করলাম যে আমি পাথরটাকে ধরবো। আমি বাঁশি নিয়ে আমি তখন দিঘিতে পাড়ে গেলাম, পাড়ে গিয়ে পানিতে নামতে শুরু করলাম। তো এখন পানিতে নেমে তো আর অর্ধেক পর্যন্ত নামছি, এরপরে হঠাৎ করে সাঁতরাইতে আসি, বাঁশি বাজাইতে আসি। এক পর্যায়ে দেখা গেল যে হঠাৎ করে আমার বাঁশি বাজানোটা বন্ধ হয়ে গেছে, আমি পানিতে ডুবে যাচ্ছিলাম এবং বাঁশি বাজানোটা বন্ধ হওয়া মাত্রই আমি দেখলাম যে এটা নিচের দিকে চলে যাচ্ছে। আবারও ফু দেই, কিন্তু ফুর মধ্যে আর সুর উঠতেছে না, ওইটা আর উঠে না। এবার আমি চিন্তা করলাম যে না, এভাবে হবে না, আমি একটা ছোটোখাটো ভেলার ব্যবস্থা করব। এরপর আমি কি করলাম, আপনার যেই ছোটো যে আপনার আপনি দেখবেন যে ভেরকা বলে এগুলাকে, কলা গাছ কেটে এক ধরনের ভেরকা তৈরি করা হয়। আমরা এটাকে গ্রামের ভাষায় ভেরকেই বলি, বাট কলা গাছ 8-10টা কলা গাছ কেটে এবং এগুলোর ভিতরে লাঠি ঢুকিয়ে একসাথে রেখে আমি তখন এটা নিয়ে অপেক্ষা করতেছিলাম। সকালবেলা অনেকেই আমাকে বলে, কী রে তুই এখানে এটা বানাচ্ছিস কেন নৌকা বানাচ্ছিস? আমি কাউকে কোনো কিছুই বলি না। আমি শুধু রাতের জন্য অপেক্ষা করতেছিলাম যে আজকে রাতে আমি এটাতে বসেই বাঁশি বাজাবো। তো দেখতে দেখতে সন্ধ্যা গনিয়ে আসলো, চারদিকটা অন্ধকার হয়ে গেল। আমি রাত্রকে 11টা থেকে 12টার মধ্যে আমি তখন বাঁশি নিয়ে চলে আসলাম এখানে। তখন একেবারে নীরব, চারপাশে একদম নীরব অন্ধকার, কোনো মানুষ নাই, কোনো কিছু নাই, কারো কোনো রেসপন্স নাই, কোনো কিছু নাই, একেবারে নীরব নিচ্ছিন্ন একটা এলাকা। আমি তখন বাঁশি হাতে আবারও ওই
কাঞ্চা দিঘির পাড়ে গেলাম এবং কাঞ্চা দিঘির পাড়ে গিয়ে আমি তখন দিঘির মধ্যে নামলাম। নেমে আমি যে নৌকাটা বানিয়েছিলাম, যে ভেলাটা বানিয়েছিলাম, ওই কলা গাছের ভেলার উপরে আমি তখন বসলাম এবং কলা গাছের ভেলার উপরে বসার পরে ভেলার উপরে বসে আমি তখন বাঁশিতে ফু দিলাম। বাঁশিতে যখন আমি আস্তে আস্তে করে ফু দিচ্ছিলাম, আমি অনেকক্ষণ পরে খেয়াল করে দেখি এটা আবারও নিচ থেকে উঠে আসতেছে। আমি তখন বাঁশি বাজাইতে বাজাইতে এটার কাছ পর্যন্ত যাচ্ছিলাম। বাঁশি বাজাইতে কাছ পর্যন্ত যাচ্ছিলাম, দুই পা দিয়ে এরকম করে করতেছি সামনের দিকে, আর দুই হাত দিয়ে বাঁশি বাজাচ্ছি। সামনের দিকে যাচ্ছি এটা দিয়ে ধরার জন্য। এমন সময় হঠাৎ করে পিছন থেকে একজন লোক আমাকে ডাক দিল। এখন কথা কি জানেন, যে রাতের বেলা আমি ওখানে গিয়ে বাঁশি বাজাই, ওই রাতের বেলা ওখানে কোনো মানুষ ভুলেও আসবে না। কারণ আমাদের জায়গাটা এরকম একটা জায়গা, আপনি যদি কাউকে বলেন আমি তোরে 1,00,000 টাকা দিব, তুই দিঘির পাড়ে গিয়ে একটু বসে থাক, কেউই আসবে না। কেননা আমাদের গ্রামের সবাই জানে যে এই দিঘির মধ্যে ভূত থাকে, দিঘির মধ্যে জিন থাকে, এবং এই দিঘিটা কোনো নর্মাল দিঘি না। এই দিঘিটা অনেক ভয়ানক একটা দিঘি এবং এই দিঘির মধ্যে জিন পরীদের আসর বসে। এই জন্য কেউই সন্ধ্যার সময় বা রাতের বেলায় এই দিঘির পাড়ে যায় না। এবার আমি যখন দিঘির পাড়ে চলে গেলাম বা ওরকম করে ওই পাথরটা ধরার জন্য সামনের দিকে যাচ্ছিলাম, পিছন থেকে একটা লোক আমাকে ডাক দিল। আমার নাম ধরে ডাক দিল যে আলামিন, এদিকে আয়। ডাক দেওয়াতে আমি জায়গার মধ্যে আপনার ভেলাটা থামিয়ে দিলাম। থামিয়ে পিছনের দিকে তাকিয়ে বাঁশি তো বাজানো বন্ধ করছি। এতে সামনের দিকে দেখলাম যে এই পাথরটা ডুবে যাচ্ছে। তো লোকটাকে দেখলাম এবং লোকটাকে দেখার পরে পাথরটাকে দেখতে পাচ্ছি না, কিন্তু লোকটার উপর আমার খুব রাগ উঠলো যে সে কে, এত রাতের বেলা আমাকে এখানে এসে ডাক দিল, এবং যে লোকটার কারণে আমি পাথরটাকে ধরতে পারলাম না। আমি তখন ভেলাটাকে ঘুরিয়ে আবারও ওই লোকটার দিকে আসতে শুরু করি। তার কাছাকাছি এসে পরে আমি তাকে বললাম যে আপনি কে? আমি তো আপনাকে চিনলাম না। পরে লোকটার ভয়ঙ্কর চেহারা ছিল, তার গায়ে যে পোশাক আশাকগুলো ছিল এগুলো মনে হয় আজ থেকে বহু বছর আগের পোশাক, এবং যেগুলো আমি শুনেছিলাম যে রাজারা যেরকম পোশাক আশাক পরতো, রাজাদের পোশাক আশাকের মতো অনেকটা রাজকীয় পোশাক আশাক। এবং লোকটাকে দেখে মনে হচ্ছে সে অনেক শুকনো, তার মুখটা অনেক শুকিয়ে আছে এবং চোখগুলো লাল হয়ে আছে, আমার উপরে খুব রাগান্বিত। তো এই লোকের রাগে আমার তো কিছু আসা যায় না। আমি ওনাকে বললাম আপনি কে, আর কেনই বা আমাকে পিছন থেকে এভাবে ডাকলেন? উনি আমাকে বলে কই যাও, খুব স্মুথ করে সুন্দর করেই বলে। আমি বললাম আমি যেখানেই যাই তাতে আপনার কি? আমাকে বলে তুমি যে পাথরটা ধরতে যাচ্ছ এটা ধরো না, এই পাথরটা ধরলে তোমার বড় ক্ষতি হবে। আমি আর তোমার কাছে আসবো না, আমি একবারে তোমার কাছে আসছি, এরপরে আর তোমার কাছে আসার অনুমতি আমি পাবো না। আমি তোমার কাছে এরপরে আসার অনুমতি আর পাবো না। আমি যেহেতু একবার আসছি, তোমাকে একবারে আমি বুঝিয়ে বলি খবরদার ওই পাথরে হাত দিবা না, এবং ওই পাথরে হাত দিলে তোমার হাত পুড়ে যাবে। শুধু তাই নয়, এটা কোনো ভালো পাথর না, এখানে হাত দিও না, বাড়িতে যাও। আমি বললাম আপনি কে? আমি তো আপনাকে চিনলাম না, আপনার নাম কি? বলে আমার নাম কোচা মিয়া। আমি বললাম কোচা মিয়া? বলে হ্যাঁ আমার নাম কোচা মিয়া। তা আমি বললাম যে আপনার বাড়ি কোথায়? বলে এই গ্রামেই আমার বাড়ি। আমি বললাম আপনি আমার সাথে মশকারি করতেছেন? এই গ্রামে আমি এমন কোনো মানুষ নয় যাকে চিনি না। এই গ্রামের প্রতিটা মুরব্বীকে আমি চিনি, এই গ্রামের প্রতিটা মানুষের সাথে আমার সম্পর্ক আছে, আমি সবাইকেই চিনি। তা আমি আপনাকে বুঝি চিনবো না? আপনি এরকম বয়স্ক একটা মানুষ, আমি আপনাকে চিনবো না? উনি বলে না তুমি আমাকে চিনবে না। আমি বললাম কেন চিনবো না? তিনি বলে এই কারণেই তুমি আমাকে চিনবে না, যে কারণ আমি আজ থেকে প্রায় বহু বছর আগে মারা গেছি। আমি বললাম মানে কি বলেন? আজ থেকে বহু বছর আগে মারা গেছেন? বলে হ্যাঁ, আমি আজ থেকে বহু বছর আগে মারা গেছি, যার জন্য তুমি আমাকে চিনবা না। এবং মুহূর্তের মধ্যে মনে হয় যেন আমি জায়গার মধ্যে ঢুলে পড়ে যাব। আমি তখন বুঝে গেলাম যেটা কোনো খারাপ আত্মা বা কোনো জিন হতে পারে। আমি তখন বললাম যে এটা আপনি কি বলেন? বলে হ্যাঁ ওইটা আমার কবর, আঙ্গুল দিয়ে উনি ওনার কবরটা দেখিয়ে দেয়। তো আমি তখন বললাম যে ওই যে একটা লাইট জ্বলতেছে, ইয়ের মতো জ্বলতেছে, এইটা? বলে হ্যাঁ এটাই আমার কবর। তাই আমি আর কি বলবো, আমি আর কোনো কিছু বুঝতে পারলাম না। ওনার সাথে কথা বলতে বলতে আস্তে আস্তে করে পিছনের দিকে যাচ্ছিলাম। একটা সময় পিছনের দিকে গিয়ে আমি দিলাম একটা দৌড়াইতে বাড়ি পর্যন্ত গেছি। তখন ধরেন আপনার ফজর আজান দেয় না, 3টার মতো বাজে। তা আমি চিন্তা করলাম যে এই রাতের বেলা যদি আমার বউকে ডাক দিই তাহলে আমার বউ অনেক খেপে যাবে। বউকে না ডাকা আমি আগে দাদিকে ডাকি এবং দাদিকে বিষয়টা বলি। দাদির দরজাটা ধাক্কাইতে দাদি তখন দরজা খোলার পরে দাদিরে বললাম দাদি, ও দাদি তোমার একটা কথা জিজ্ঞেস করি, তুমি তো আজ থেকে বহু পুরনো মানুষ। আচ্ছা দাদি, ওই কুঞ্চা দিঘিতে কী আছে, ওই কাঞ্চা দিঘিতে কী আছে, আমাকে একটু বলবা? দাদি আমাকে বলে এত রাতের বেলা আমাকে জাগায় তুই কাঞ্চা দিঘির কথা শুনতে চাস?
তোর কী হয়েছে আমারে বলতো। আমি তখন দাদিরে বললাম যে না দাদি, আমার কিছুই হয়নি, শুধু আমি তোমার কাছে একটু কাঞ্চা দিঘি সম্বন্ধে জানতে চাই। এই কাঞ্চা দিঘিটা কোন দিঘি এবং এই দিঘিতে কী আছে, কেন দিঘিতে এই দিঘিটাকে নিয়ে মানুষের মনে এত জল্পনা কল্পনা এবং কেন মানুষ দিঘি নিয়ে এত কথা বলে, আমি একটু তোমার কাছে জানতে চাই যে কাঞ্চা দিঘির ঘটনাটা তুমি আমাকে বলো। আমার দাদি আমাকে বলে, দেখ আমি যতদূর জানি এই কাঞ্চা দিঘি আমাদের এলাকার সবচেয়ে ভয়ানক একটা দিঘি এবং ওই দিঘিতে আমি শুনেছিলাম 7 রাজার ধন আছে। শুধু তাই নয়, মাঝে মাঝে অনেকেই বলে পানির নিচ থেকে নাকি এই 7 রাজার ধনটা উপরের দিকে দেখা দেয়, উপরের দিকে দেখা দেয় এবং অনেকেই দেখছি এটা নাকি স্বর্ণের মতো জ্বলতে থাকে। আমি বললাম লাস্ট কবে দেখছিল? দাদি আমাকে বলে আজ থেকে বহু বছর আগে একজনে দেখছে এবং সে দেখে ওই দিঘির পাড়ে সে অজ্ঞান হয়ে গেছে, দিঘির পাড়ে সে জ্ঞান হারিয়ে ফেলে, এরপর থেকে কেউ আর এটা দেখে নাই। আমি বললাম দাদি যেটা দেখে এটা কি? দাদি বলি কেউ বলে হীরার টুকরা, কেউ বলে স্বর্ণ, কেউ বলে 7 রাজার ধন, কেউ বলে রাজার মাথার মুকুট, এক একজন এক এক কথা বলে। আমি তখন বললাম আচ্ছা দাদি এটা তো অনেকেই দেখেছে, তাহলে এটা কেউ কি ধরতে যায় না? দাদি আমাকে বলে না, ধরবে কি, এটা যখন পানি থেকে উঠে আর এটা দেখার পরেই তো মানুষ অজ্ঞান হয়ে যায়, তার জ্ঞান হারিয়ে ফেলে, মানুষের মাঝে এরপরে কোনো জ্ঞান থাকে না, তাহলে সে কীভাবে এটা ধরবে? আমি বললাম আচ্ছা দাদি আমি যদি এটা ধরতে পারি, আমি যদি এটা আনতে পারি, তাহলে কি তুমি এটা নিয়ে যাবা? দাদি আমাকে বলে তাহলে তো ভালোই, এটা যদি তুই আইনা দেস তাহলে তো ভালোই, তো ঠিক আছে দেখ না আনতে পারিস কি না। আমি বললাম দাদি সকালবেলা আমি ঘুম থেকে উঠে তোমার একটা জায়গায় নিয়ে যাব, তুমি আমারে বলবা যে একটা কবরস্থানে নিয়ে যাব, আমাকে বলবা যে এই কবরটা কার। দাদি আমার বলে আচ্ছা ঠিক আছে বলবো, তুই এখন ঘরে যা। আমি ঘরে গিয়ে শুইলাম, আমার বউ আমার সাথে ভগর ভগর করতে এসে সকাল হলো, সূর্য উদয় হলো, আমি তখন দাদির নিয়ে কবরস্থানে গেলাম। ওই আপনার কাঞ্চা দিঘির পাড়েই হচ্ছে কবরস্থান। কবরস্থানে গিয়ে দাদিকে জিজ্ঞেস করলাম যে দাদি এই কবরটা কার, আমাকে একটু বলো তো। দাদি কবর দিকে তাকিয়ে বলে এটা তো আজ থেকে বহু বছর আগের কবর, তবে এই পৃথিবীতে এত এত বছর পরে কোনো কবর সুন্দর করে রাখা হয়নি, তবে এই কবরটা সুন্দর করে রাখা। পৃথিবীতে সব কবরের উপরেই তোর মাটি পড়েছে বা অন্য মানুষকে কবর দেওয়া হয়েছে, কিন্তু এই কবরের উপরে কাউকেই কবর দেওয়া হয়নি এবং এখনও এই বংশের মানুষরা এই কবরটাকে অনেক সম্মান করে, শ্রদ্ধা করে। আমি তখন বললাম যে দাদি এই কবরটা কার? দাদি আমাকে বলে এটা কুজা মিয়ার কবর। আমি বললাম কুজা মিয়া কে? দাদি আমাকে বলে আমি অনেক আগে শুনেছিলাম কুজা মিয়া নাকি একটা সময় আমাদের এই তন্ত্রের রাজা ছিল, তিনি রাজা ছিল এবং তিনার আন্ডারেই সব কিছু চলতো, প্রচুর পরিমাণের ক্ষমতাধর একজন ব্যক্তি ছিলেন। শুধু তাই নয়, তিনি নাকি যুদ্ধ করতেন জিনদের সাথে, জিনদের সাথে যুদ্ধ করতেন, অনেক পরীকে তিনি বন্দি করেছেন, অনেক খারাপ জিনকে তিনি হত্যা করেছেন এবং তিনি প্রচণ্ড রকমের ক্ষমতাধর একজন মানুষ। আমি তখন বললাম যে দাদি তুমি কি কোনোদিনও কুজা মিয়াকে দেখেছিলা? দাদি আমাকে বলে ধুরো আমি দেখব কি, আমি তো আমার জন্মেরও বহু বছর আগে উনি মারা গেছে, উনি সম্ভবত 400-500 বছর ধরে উনি মৃত। আমি বললাম যে আচ্ছা কুজা মিয়ার পরিবার যারা আছে আমি কি তাদের সাথে কথা বলতে পারবো? দাদি আমার বলে বাবার নাতিন রে এই ধরনের কাজ করিস না রে নাতি, কারণ কুজা মিয়ার পরিবার নর্মাল কোনো পরিবার না, তারা এই এলাকার রাজা, তারাই এলাকার ধনী, তাদের অর্থ সম্পদ টাকা পয়সা কোনো কিছুরই অভাব নাই। এক কথায় বলতে গেলে তারা আমাদের এলাকার বর্তমানে রাজা। ওনাদের সাথে কথা বলতে গেলে হিতে বিপরীত হবে, ওনাদের সাথে কথা বলার প্রয়োজন নেই, তুই কী বলবি আমার এই বল। আমি তখন বললাম দাদি তাহলে তোমাকে বলবো, আমি ওয়াদা করাবো এবং ওয়াদা করো যে তুমি এরপরে এই কথাটা আর কারো কাছে বলবা না, শুধু আমার আর তোমার ভিতরেই সীমাবদ্ধ থাকবে। দাদি আমাকে বলে যে না আমি কাউকে বলতে যাব কেন, যদি এটা বললে তোর কোনো ক্ষতি হয়, তোর কোনো সমস্যা হয়, তাহলে এটা অন্য কাউকে বলে তো আমি তোর কোনো ক্ষতি করব না, আমি কাউকেই বলবো না, তুই নির্দ্বিধায় নীরবে আমাকে বলতে পারি। আমি তখন দাদিরে বললাম যে দাদি এই ঘটনা, এবং এইটা শোনা মাত্রই দাদি ভয় পেয়ে যায়। দাদি ভয় পেয়ে আমাকে বলে খবরদার আজকের পর থেকে আর কখনোই তুই এই কাঞ্চা দিঘির পাড়ে আসবি না। এই কাঞ্চা দিঘি কোনো নর্মাল দিঘি না, এই কাঞ্চা দিঘি দিঘিদের রাজা এবং এইটা ভয়ানক একটা দিঘি, এখানে আসলেই তুই মারা পড়বি, নাতিনা ভালোতে এই কাঞ্চা দিঘিতে আর আসবি না। এরপরে দাদি কী করে এই কথাটাকে আমার বউকে বলে দেয়, মানে তাসলিমাকে বলে দেয় যে তোর স্বামী তো এমনি এমনি বেশ কয়েকদিন ধরে কাঞ্চা দিঘিতে যাচ্ছে এবং কাঞ্চা দিঘি কিন্তু তোর স্বামীর নিয়ে যাবে। এইটা বলাতে তখন তাসলিমা আমার উপরে আরও খেপে যায়। একে তো নাচনে বুড়ি, তার উপরে ঢোলের বাড়ি, এমনিতেই তো ধরেন তাসলিমা আমাকে সহ্য করতে পারে না, প্রতিনিয়তই আমার সাথে ঝগড়া করে, মারামারি করে, ফাইটিং করে। তার উপরে দাদি যখন তাসলিমাকে বলে দিল যে আমি এমন এমন ওখানে যাই এটা ওইটা, মানে তাসলিমা তখন আরও রেগে গেল এবং আমারে বললো যে ও আমারে আর ঘর থেকে বেরিয়ে হইতে দেয় না।
আমার ঘরের ভিতর আটকায় রাখে, মানে প্রচুর পরিমাণে টর্চার করে, কোনোভাবেই আমি এখানে থাকতে পারি না। এরই মাঝে বেশ অনেকগুলো দিন কেটে গেল, প্রায় আপনার 1 বৎসরের কাছাকাছি এরকম সময় কেটে গেল। তো আমার মেয়েটার বয়স তখন প্রায় 1 বছর 3 থেকে 4 মাস এরকমই হবে। ওই সময়তে আবার তাসনিমে একটু ঢিল হয়ে গেল, মানে ওর মনে নেই আমার দাদির কথা। পরে আমি আবারও ওই কাঞ্চাদিঘির পাড়ে যেতে শুরু করলাম, এবং কাঞ্চাদিঘির পাড়ে যেতে শুরু করলাম আগের মতো করে। আবারও ওই কাঞ্চাদিঘির পাড়ে গিয়ে আমি বাঁশি বাজাচ্ছি। এরকম করে 5 দিন 7 দিন বাঁশি বাজানোর পরে এক সময় ওইটা আবার উপরে উঠছে। ওই দিন একেবারে চন্দ্রিমা রাত ছিল, চাঁদের আলোতে চারপাশটা একেবারে প্রখর চাঁদের আলো। তো এটা দেখলাম আবারও উপরে উঠছে। এবার এইটা যখন ওই দিন উপরে উঠলো, আল্লাহর কি হুকুম, আমি ওই দিঘিতে তাকায় দেখতেছি দিঘির মধ্যে কে জানি একটা নৌকার মতো করে একটা কাঠ দিয়ে কি জানি বানায় রাখছে। ওই সময় দিঘিতে মাছ চাষ হতো। তো আমার একটা ধারণা সম্ভবত কি মাছ চাষাবাদ করার জন্য দিঘিটাকে এরকম করে রাখছে, বা এইটা এনে রাখছে দিঘিতে মাছকে খাবার দেওয়ার জন্য। আমি তখন করলাম কি, এই জিনিসটা নিয়ে আমি তখন আস্তে আস্তে করে মানে বাঁশিটা বাজাচ্ছিলাম, আর এটা নিয়ে সামনের দিকে যাচ্ছি। একটা ভেড়ার মতোই ছিল, মনে হলো যেন কেউ এটা বানিয়ে রাখছে, এরকম করতে করতে আমি একটা পর্যায়ে ওই পাথরের কাছে পর্যন্ত চলে গেলাম। এক হাতে বাঁশি বাজাচ্ছি, মানে 2 হাতে বাঁশি বাজাচ্ছি, আর পা দিয়ে এরকম করে ভেলতে আমি পাশে পর্যন্ত গেলাম। এবং পাশে যাওয়ার পরে যেটা আমি যখন দেখলাম, আমার মনে হলো যে আমার চোখ দুটো মনে হয় অন্ধ হয়ে যাবে, এবং আমি মনে হয় পাগল হয়ে যাব। মুহূর্তের মধ্যে আমি তখন এটার মধ্যে আমার 2টা হাত রাখলাম, এবং মানে আমার এক হাতের 5টা আঙুল রাখলাম এই পাথরটার উপরে। এটা রাখা মাত্রই আমার পুরোটা হাত পুড়ে গেছে। আমি একটা চিৎকার দিছি, এবং পাথরটা মুহূর্তের মধ্যে কালো হয়ে নিচের দিকে ডেবে গেছে। গেল। আমার হাতটার মধ্যে মনে হয় যেন একেবারে গরম আগুনের মধ্যে আমি হাতটা দিয়েছি, আমার হাতটা পুড়ে গেছে, একদমই পুড়ে গেছে। আমি মা গো বাবা গো বলে ওইটা নিয়ে বহু কষ্টে পারে এসে আমার বউয়ের কাছে যাই। আমার বউয়ের কাছে গেলে পর আমার হাত পুরোপুরিভাবে পুড়ে যায়, একদম সম্পূর্ণভাবে পুড়ে যায়। আমার বউ তখন একরকম ভয় পেয়ে যায় যে হাত এভাবে পুড়ে গেল। ও তখন ওর মতো করে সেবা যত্ন করতেছে, 1 দিন 2 দিন 3 দিন করে সময়গুলো কাটতেছে। আমি ভাবতেছি এটা কি হয়, এটা কেন হয়, আমি কোনো কিছুই বোঝাতে পারি না। একটা সময় আমি আমাদের এলাকার মানে অনেক দূরে একটা মহিলা আছে, ওনার সাথে নাকি পরি আছে, মানে মহিলার সাথে পরি আছে, এবং পরি থাকার কারণে মহিলা সমস্ত কথা বলে দিতে পারে। তার সাথে কি হয় না হয়, কে আসে না আসে, মহিলা সব বলে দিতে পারে। এবং খুবই পাওয়ারি একজন মহিলার নাম আমি তখন শুনতে পাই। এবং মহিলার নামটা শোনার পরে আমি তখন ওই মহিলার কাছে যাওয়ার সিদ্ধান্ত নিলাম যে আমি ওই মহিলার কাছে যাব, এবং কি আমাদের ওই কাঞ্চা দিঘিতে যে পাথরটা বেশি ওঠে, ওই পাথর সম্বন্ধে আমি মহিলার কাছ থেকে শুনবো যে পাথর কি এবং কেন এই পাথরটা বেশি ওঠে। এমন করতে আমি ওই মহিলার কাছে একদিন গেলাম, এবং গিয়ে দেখলাম যে মহিলার কাছে অনেক মানুষ এসে মহিলার কাছে এসেছে, এবং সবাই মহিলার কাছ থেকে বিভিন্ন রোগের ঔষধ এইটা ওইটা এবং অনেক কিছু নিয়ে যাচ্ছে। আমি তখন মহিলার কাছে গিয়ে আমি মহিলাকে ঘটনাগুলো খুলে বললাম যে দেখেন এমন ঘটনা, আমাদের কাঞ্চা দিঘির কথা বলে সব কিছু বলে মহিলা তখন আমাকে বলে আমি এটার কোনো চিকিৎসা আপনাকে করতে পারবো না, এবং এই বিষয়ে আমি আপনাকে কোনো হেল্প করতে পারবো না। মহিলার সাথে তখন পরি আছে। আমি তখন বললাম দেখেন আমি আপনাকে অনুরোধ করে বলি, যদি পারেন আপনি আমাকে একটু সাহায্য করেন। মানে আমিও মহিলাটার সাথে কথা বলি। তো মহিলাটা বলে যে আচ্ছা ঠিক আছে, আপনি কিছুক্ষণ পরে আসেন। তো কিছুক্ষণ পরে আবার আমাকে মহিলার এক শিষ্য আছে সে ডেকে নেওয়ার পরে মহিলার সাথে নাকি তখন পুরী শোয়ার হয়ে গেছে, মানে পুরী চলে আসছে। আসার পরে আমি মহিলাটাকে গেলাম, এবং যাওয়ার পরে মহিলাকে বললাম যে এমন ঘটনা, এবং সব কিছু বলার পরে মহিলাটা কান্না করতেছে। তো মহিলা কান্না করতেছে দেখে আমার কাছে খুব খারাপ লাগলো। আমি বললাম যে কান্না করতেছেন কেন? মহিলা আমাকে বলে আজকে এত বছর পরে আপনি জিনিসটার সন্ধান পেয়েছেন। এটা আমাদেরই একটা জাতি, আমাদেরই ধর্মের একটা জাতি, একটা পরী, ওর নাম হচ্ছে চাঁদনি। এই চাঁদনি পরীটাকে প্রায় আজ থেকে 600 বছর আগে কুসামিয়া বলে একজন তান্ত্রিক ছিল, কবিরাজ ছিল, মহারাজার কবিরাজ। ওই কুসামিয়া কবিরাজ এই চাঁদনিকে পাথরে বন্দি করে ফেলে। ওই পাথরটাকে উনি ওখানে ফেলে দেয়, ওই দিঘিতে ফেলে দেয়, কাঞ্চা দিঘিতে ফেলে দেয়। এবং কাঞ্চা দিঘিতে ফেলে দিলে পরে মাঝে মাঝে ও তার সমস্ত শক্তি দিয়ে চাঁদনি কিছুটা নিঃশ্বাস নেওয়ার জন্য পানি থেকে উঠে আসে, এবং আবারও সে ডুবে যায়। তো আপনি এটা শুনেছেন বা আপনি এটা দেখেছেন, আমার কাছে অনেক ভালো লেগেছে। আমি তখন বললাম যে আমি এই পরীটা থেকে মুক্ত করতে চাই, এমনি বললাম।
আমি এই পরীটাকে মুক্ত করতে চাই। উনি বলে এর আগে অনেকেই মুক্ত করার চেষ্টা করেছে কিন্তু পারেনি। এটাকে মুক্তি করা এটাতে মুক্ত করা অনেক সহজ না, অনেক কঠিন। কারণ কুচা কবিরাজ যেভাবে এটাকে বাঁধন দিয়ে আটকাইছে, এটা থেকে ওই পরীটাকে মুক্তি করা অনেক কঠিন, তবে এটা আপনার জন্য সহজ কাজ হবে না। আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে, কীভাবে মুক্ত করতে পারবো সেটা আমাকে বলেন। উনি বলে আপনাকে একেবারে নিষ্পাপ কোনো মানুষের শরীরের রক্ত ওই পাথরের উপরে ঢেলে দিতে হবে। যখনই দেখবেন পাথরটা আপনার বাঁশির সুরে বা যেভাবেই হোক উপরে উঠে আসছে, ঠিক তখনই একেবারে নিষ্পাপ, যার কোনো পাপ নাই, যার শরীরে কোনো পাপ নাই, একেবারে পাপ মোচন কোনো একটা মানুষ যদি তার শরীরের রক্ত এই পাথরের উপরে ঢেলে দেয়, তার শরীরের কোনো রক্ত যদি এই পাথরের উপরে যায়, তবেই আপনার এই পাথরটা আপনার এই পাথরটা থেকে পরীটা মুক্তি পাবে। আমি তখন বললাম যে দেখেন, আমি যখনই বাঁশি বাজাই তখনই তো পাথরটা বাঁশি বাজানো বন্ধ করলে পাথরটা নিচের দিকে ডুবে যায়। উনি তখন আমাকে বলে যে না, আপনি যখনই বাঁশি বাজানো বন্ধ করবেন, বাঁশি বাজানো বন্ধ করার পরে একটা ওয়ার্ড তিনি আমাকে শিখাই দেয়, একটা শব্দ বলে, এই শব্দটা যদি আপনি মুখ থেকে বের করতে পারেন তাহলে বাঁশি বাজানো 10 মিনিট পর্যন্ত এই পরীটা চাঁদনি নামের এই পরীটা উপরে থাকার উপরে বেসে থাকার ক্ষমতা পাবে। ম্যাক্সিমাম 10 মিনিট পর্যন্ত উপরে বেসে থাকবে। এরপরে আবারও যদি বাঁশিতে ফুনা দেন ও নিচের দিকে ডেবে যাবে। আমি তখন বললাম তার উনি আমাকে বলে আপনি এইটা বলবেন, এবং আমাকে একটা কাগজেও লিখে দেওয়ার পর আমি ওইখান থেকে বেরিয়ে আসার কিছুক্ষণ পরে ওই মহিলা আমাকে আবারও ডাকে আমারে বলে আপনার নাম কি? আমি বললাম আমার নাম আলামিন। বলে পরীর সাথে আপনার কী কথা হয়েছে? ওই মহিলা যে মহিলার উপরে পরী ভর করছে, এই কিছুক্ষণ আগে উনি তো আমার সাথে কথা বলছে, বাট উনি এখন আমাকে আবার জিজ্ঞেস করে যে আপনার সাথে কি কথা হয়েছে। আমি তখন বললাম যে আমার সাথে যেই কথাই হোক, যেটাই হোক, আমার সাথে কথা হয়েছে, ভালোই কথা হয়েছে। তা আমাকে বলে আচ্ছা ঠিক আছে, আপনার সাথে যেই কথা হয়েছে আমি একটু জানতে চাই যে কি বলেছে। আমি বললাম আমি একটা বিষয় নিয়ে আসছি। উনি আমাকে সমাধান দিয়েছে। বলে দেখেন, আপনি যদি কাঞ্চা দিকে নিয়ে তারা কোনো কিছু প্রশ্ন করে থাকেন তাহলে আপনি ভুল করছেন, এটা আপনার জন্য ভুল হবে। সে যদি কাঞ্চা দিঘিতে আপনার কোনো কিছু করতে বলে আপনি এটা করবেন না, কারণ এই কাঞ্চা দিঘিতে এরকম অনেক কিছু করতে গিয়ে অনেকেই মারা গেছে। আপনি যদি মারা যান তাহলে এটার দায় আমার উপরে আসবে। তাই আমি আপনাকে আগে থেকেই বলে দিলাম যে পরী যদি আপনাকে কাঞ্চা দিঘি সম্বন্ধে কোনো কিছু বলে থাকে তাহলে আপনি কাঞ্চা দিঘি নিয়ে কোনো কাজ করবেন না, কারণ কাঞ্চা দিঘিতে এর আগে অনেকগুলো মানুষ মারা গেছে। সো কাঞ্চা দিঘি নিয়ে আপনি কোনো কাজ করবেন না। আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে, এই নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, আমি আমার ধারণা মতো কাজ করব। এবার আমি আস্তে আস্তে করে আমার বাড়িতে আসি, এবং বাড়িতে আসার পরে আমি মাঝে মাঝে দিঘির পাড়ে যাই, বাঁশিটা বাজাই, এই পরীটা নিচ থেকে উঠে আসে। জানতে পারি 600 বৎসর ধরে এই পরীটাকে একটা পাথরের মধ্যে বন্দি করে রাখা হয়েছে। পরীটাকে দেখে না আমার ভীষণ মায়া লাগে, বুকটার মধ্যে অনেক কষ্ট হয়। পরীটার নাম ছিল চাঁদনি, যে কিনা চন্দ্রিমা রাতে আমার বাঁশির শব্দ শুনে পানির নিচ থেকে ভাসতে ভাসতে উপরে আসে এবং এরকম করে চারপাশটাতে কিরণ ছড়ায়। আমার ভিতরে প্রশ্ন জাগলো, আমার ভিতরে অনুশোচিত হলাম যে যেভাবেই হোক এই পরীটাকে আমি মুক্ত করব। এই পরীটাকে আমি মুক্ত করব এবং মুক্ত আকাশে পরীটাকে আমি উঠতে দিব। আমার মাথায় তখন আসলো যে আমি নিষ্পাপ মানুষ কোথায় পাই, একেবারে নিষ্পাপ মানুষ, এরকম নিষ্পাপ মানুষ আমি কোথায় পাই? আমি কোনো নিষ্পাপ মানুষ তো খুঁজে পাই না, আমার দৃষ্টিতে নিষ্পাপ মানুষ তো নাই। এই করতে করতে একদিন রাতের বেলায় বলতে সন্ধ্যা রাতে, আপনার মাগরিবের নামাজের কিছুক্ষণ পরে আমার মেয়েটা তখন বসে আছে। তা আমার মেয়েটা এমন হাসাহাসি করতেছে, মনে হয় সে যেন কাউকে দেখতেছে। অন্য একটা মানুষকে দেখলে যেরকম করে হাসে, ঘরের কোণার দিকে তাকিয়ে আমার মেয়েটা তখন হাসতেছে। দেখে মনে হলো যে আমার মেয়েটা মনে হয় কাউকে দেখতে পাচ্ছে। আমি তখন তাসলিমারে ডাক দিয়ে বললাম যে তাসলিমা দেখো, তোমার মেয়েটা মনে হয় কাউকে না কাউকে দেখতে পাচ্ছে, তাহলে মেয়েটা এভাবে হাসে কেন? তাসলিমা তখন আমাকে বলে উঠলো যে অবশ্যই দেখতে পাচ্ছে। আমি বললাম কাকে দেখতে পাচ্ছে? তাসলিমা বলে কেন, ফেরেশতাকে। আমি বললাম ফেরেশতাকে? তা তোমার মেয়ে যদি ফেরেশতাকে দেখতে পায় আমি কেন পাবো না, তুমি কেন পাবা না? তাসলিমা বলে ও তো নিষ্পাপ, আর নিষ্পাপ মানুষটাই ফেরেশতাদেরকে দেখতে পায়। আমি তখন বললাম তার মানে ও নিষ্পাপ? বলে হ্যাঁ ও তো নিষ্পাপ, ওর তো কোনো পাপ নাই। আমার মাথায় তখন হঠাৎ করে আসলো, আরে ওই পরী আমাকে যেটা বলেছিল যে নিষ্পাপ কোনো মানুষের রক্ত যদি ওই পাথরের উপরে ঢেলে দেওয়া যায় তবেই ওই পাথর থেকে পরীটা মুক্ত হবে, তাহলে আমার মেয়ে তো নিষ্পাপ, আমার বাবু তো নিষ্পাপ, তাহলে আমার মেয়ের রক্ত আমি ওই পাথরের উপরে ঢেলে দিব। হঠাৎ করে আইডিয়াটা মাথায় আসলো। তাসলিমা আমার মেয়েটারে বুকের মধ্যে জড়িয়ে ধরে তারপরে ঘুমাইতো। প্রতিদিন মেয়েটাকে বুকের মধ্যে জড়াতো, জড়িয়ে ধরে তাসলিমা ঘুমাইতো।
আমি একটা সময় চিন্তা করতেছিলাম আমি যেভাবেই হোক আমার মেয়েকে নিয়ে আমি ওই কাঞ্চা দিঘিতে যাব এবং কাঞ্চা দিঘির মধ্যে গিয়ে আমি আমার মেয়ের শরীরের রক্ত আমি ওই পাথরের উপরে ঢালবো। একইভাবে আমি তখন পরিকল্পনা করে আমার মেয়েটাকে একদিন রাতের বেলায় তাসলিমা নিয়ে শুয়ে আছে সে জায়গার ভিতরে আমি তখন আমার মেয়েটাকে ঘুম থেকে না জাগিয়েই তাসলিমার কোল থেকে মেয়েটাকে আমি কেড়ে নিয়ে আসি। মেয়েটাকে কেড়ে নিয়ে এসে মেয়েটাকে আমি কোলে নিই। তাসলিমার একটা বিষয় কি, তাসলিমা রাতের বেলায় ঘুমাইলে যদি কেউ মরেও যায় ও ঘুম থেকে ওঠে না, হাজারবার ডাকলেও ও চোখ খুলতে চায় না। মূলত তাসলিমার এটা একটা রোগই আমরা জানি। তো সেদিন আমি তখন আমার মেয়েটাকে নিয়ে আস্তে আস্তে করে আমি তখন এই দিঘির দিকে যাচ্ছিলাম এবং দিঘির দিকে যাচ্ছিলাম আমার পরিকল্পনা করতেছিলাম যে যেভাবেই হোক আমি আমার মেয়েকে দিয়েই এই 4 দিনে আমার পরিটাকে মুক্ত করব। দিঘির পাড়ে আমি তখন আমার মেয়েটাকে নিয়ে গেলাম। তখন আমার মেয়েটা ঘুমিয়ে আছে এবং একটা পর্যায়ে আমি তখন আমার মেয়েটাকে সামনে রাইখা শুয়ে আমি তখন বাঁশিতে ফু দিলাম। বাঁশিতে ফু দিতে দিতে মুহূর্তের মধ্যে আমি ওই মধ্যখানে তাকিয়ে দেখলাম, দিঘির মাঝখানে তাকিয়ে দেখলাম দিঘির মধ্যখান থেকে ওই পাথরটা তখন আবারও বেশি উঠলো এবং পাথরটা বেশি উঠে পাথরটার চারদিকে এক মনোরম আলো ছড়াচ্ছে। একটা পর্যায়ে আমি অপলক দৃষ্টিতে পাথরের দিকে তাকিয়ে আছি। আমি তখন আমার পানি বাজানো বন্ধ করে দিলাম। বন্ধ করে দিয়ে আমার মেয়েটার নিয়ে আমি নৌকার মধ্যে উঠলাম। ওখানে যে একটা ভেলা ছিল ওই ভেলার মধ্যে আমি যাওয়ার সময় হাতে করে একটা ব্লেড নিয়ে গেছিলাম। তো এরপর আমি তখন আমার মেয়েটার এটার মধ্যে শোয় আমি আবারও ফু দিলাম। বাঁশিতে ফু দেওয়ার পরে তখন আমি দেখলাম যে এটা আবারও উঠে আসছে। কিন্তু আবারও উঠে আসার পরে ওই দিন যেটা আমার ঘটলো, অন্যদিন তো আমি পায়ে সাঁতরিয়ে মাতরিয়ে কোনো রকমে ওখানে যাইতাম ট্রলার নিয়ে বা আপনার নৌকা নিয়ে, বাট সেদিন দেখলাম আমার পা নামানো লাগে নাই। মনে হয় যেন রশি দিয়ে সুতা দিয়ে টেনে আমার নৌকাটাকে আমার ভেলাটাকে ওই পাথরের কাছ পর্যন্ত নিয়ে চলে গেল এবং পাথরের কাছ থেকে নেওয়া মাত্র আমি পাথরের দিকে তাকিয়ে আমি তখন ওই দোয়াটা পড়লাম, যে দোয়াটা পড়ি আমাকে শিখাই দিল। দোয়া না, এটা একটা ওয়ার্ড, একটা শব্দ, একটা মানুষের নাম। ওই নামটা নিয়ে আমি পাথরের মধ্যে যেভাবে ফু দিলাম, ফু দেওয়ার পরে মনে হলো মুহূর্তের মধ্যে পাথরের আলো আরও বেশি ছড়িয়ে গেছে এবং এই বলে আমি তখন আমার মেয়েটারে ঘুমের মধ্যেই কোলে নিলাম। কোলে নিয়ে ওর বাম হাতটা ঠিক পাথরের উপরে নিয়ে গেলাম। আমি তখন আর পাথরে ধরি না, বাম হাতটা পাথরের উপরে নিয়ে যেয়ে আমি তখন আমার মেয়ের বাম হাতের আঙুলটা ব্লেড দিয়ে ঠাস করে আমি কেটে ফেললাম এবং কেটে ফেলাতে মেয়েটা তখন দিল চিৎকার দিল এবং আমার মেয়ের হাত থেকে তখন নিষ্পাপ শরীরের রক্তগুলো 2-3 ফোঁটা সবে মাত্র ওই পাথরের উপরে উঠল এবং পাথরের উপরে উঠা মাত্রই আমি খেয়াল করে দেখলাম মনে হলো যেন পাথরটা ফেটে পাথরের ভিতর থেকে সাদা কিছু একটা আকাশের দিকে উঠে চলে গেল, যেটা দেখতে একেবারে ভয়ানক আকৃতির ছিল। ভয়ানক আকৃতির কিছু একটা পাখির মতো বক পাখির মতো আকাশের দিকে ধাপ করে উড়াল দিয়ে চলে গেল এবং মুহূর্তের মধ্যে আমার মেয়েটার মুখ থেকে তখন রক্ত বেরোচ্ছিল। মেয়েটার মুখ থেকে যখন রক্ত বেরোচ্ছিল আমি তখন মেয়েটাকে কি করব বুঝতে পারতেছিলাম না। ওর মুখ থেকে রক্ত বেরোইতে আসছে, আমি তখন আমার মেয়েটাকে নিয়ে কোনো রকমে পাড়ের মধ্যে আসছে এবং আসার পরে আমি দৌড়াইয়া বাড়িতে গেছি। বাড়িতে গিয়ে আমি তখন তাসলিমাকে ঘুম থেকে উঠাইলাম। এই যে তাসলিমা উঠো। তাসলিমা উঠছে এবং উঠে মেয়েটাকে কোলে নিল। মুহূর্তের মধ্যে মেয়েটার মুখ থেকে রক্তের লালা বেরোচ্ছে। তাসলিমার চিৎকারে তখন আমাদের পুরো বাড়ির মানুষ সব এক হয়ে গেল। আমার দাদা দাদি বাবা মা যারা আছে সবাই তখন মুহূর্তের মধ্যে এক হয়ে গেল। কি হয়েছে? তাসলিমা বলে আমি জানি না, আমার মেয়েরে উনি মেরে ফেলছে। আমি বললাম আমি মেয়েকে মারি নাই, মেয়েরে কোলে না, আমি বাইরে হাঁটতে গেছিলাম। তাসলিমা বলে না, উনি আমার মেয়েরে মারছে। আমার মেয়েকে নিয়ে যদি উনি কোলে হাঁটতে যাবে, কোলে করে হাঁটবে, তাহলে আমার মেয়ের মুখে রক্ত আসলো কেন? আমার মেয়ের মুখে রক্ত কেন আসলো? উনি আমার মেয়েরে মেরে ফেলছে, আমার উপর রাগ করে আমার মেয়েরে মেরে ফেলছে। মুহূর্তের মধ্যে দাদি আমাকে আলাদা ডাক দিয়ে নিয়ে বললো কী হয়েছে আমিন? আমি বললাম দাদি আমি জানি না কী হয়েছে। দাদি আমারে বলে সর্বনাশ করেছিস, বাড়ি থেকে পালিয়ে যা। আমি বললাম কেন? দাদি বলে দেখ তাসলিমার বাবার অনেক ক্ষমতা, তাসলিমার বাবা কোনো আইন প্রশাসন পুলিশ দিয়ে তোর এখান থেকে ধরাই নিয়ে যাবে, তুই তাড়াতাড়ি চলে যা। আমার দাদি তখন আমাকে ওই রাতের বেলায় এই বাড়ি থেকে বের করে আমার দাদির বাপের বাড়িতে পাঠিয়ে দেয়। আমি তখন আমার দাদির বাপের বাড়িতে চলে যাই। দাদির বাপের বাড়িতে যাওয়ার পর আমি ওইখানে গিয়ে চিন্তা করতেছি আমার সাথে এটা কী হইল। আমার মেয়েটা এভাবে মারা গেল, আমি আমার মেয়ের মৃত্যুটা স্বাভাবিকভাবে মেনে নিতে পারি নাই। আমি আমার দাদির বাপের বাড়িতে গিয়ে অজোরে চিৎকার করে কান্না করতেছি। প্রায় 8-10 দিনের মতো হয়ে গেল। আমি আর দাদির বাপের বাড়ি কিন্তু অনেক দূরে আমাদের বাড়ি থেকে প্রায় অনেক দূরে আমার দাদির বাড়ি। এবার 10 দিন পরে আমার দাদি তখন তার বাপের বাড়িতে আমাকে দেখতে আসছে। দেখি আমার দাদি আমার দিকে তাকিয়ে থেকে বলে আলামিন সত্যি করে তুই দাদির কাছে বল তো তুই কী করছিস, মিথ্যা বলিস না। আমি জানি আমি তোরে ভালোবাসি, তুই আমার কাছে মিথ্যা বলবি না, আমার কাছে সত্যি করে বল তো আলামিন তুই কী করছিস। আমি তখন বলি দাদি গো
আমি এমন এমন কাজ করেছি। এবং দাদি কথাগুলো শুনে আমার দিকে চোখগুলো বড় বড় করে তাকিয়ে থেকে বলে, তুই এটা কী করলি? তোর নিজের মেয়ে, তোর নিজের সন্তান, তোর বুকের ভিতর কি একটাবারও কষ্ট লাগলো না? আমি বললাম, দাদি ও তো ছোটো মানুষ, ওর শরীর থেকে যদি একটু রক্ত বের হওয়াতে একটা পরী যদি স্বাভাবিক জীবন পায়, এতে অপরাধটা কী বলো? দাদি আমাকে বলে, তুই এটা কী করলি? একটা নিষ্পাপ মেয়েকে মেরে ফেললি। তুই একটা নিষ্পাপ মেয়েরে মারিস না, এই মেয়েটারও তো মারলি। এবং তাসলিমা তোর নামে থানায় মামলা করেছে। শুধু তাই নয়, এখন আমাদের গ্রামে এক অন্যরকম পরিস্থিতি দেখা দিয়েছে। আমি বললাম, অন্যরকম পরিস্থিতি? কী পরিস্থিতি দেখা দিয়েছে দাদি? দাদি আমাকে বলে, নাতি রে, তুই তো সর্বনাশ করে দিয়েছিস। আমাদের গ্রামের অবস্থা এখন খুব খারাপ। রাতের বেলা আমাদের গ্রামের কোনো মানুষ নীরবে নিভৃতে ঘুমাতে পারে না। প্রতিটা মানুষকে অদৃশ্য কিছু একটা ডিস্টার্ব করে যাচ্ছে। এবং আমাদের যে পোষা পালিত যে প্রাণী আছে, হাঁস মুরগি গরু ছাগল, এগুলো হারিয়ে যাচ্ছে, কে জানে নিয়ে যাচ্ছে। প্রতিটা রাতের বেলায় মানুষকে ভয় দেখাচ্ছে, মানুষের বিনষ্ট করতেছে, মানুষের ক্ষতি করতেছে, চরম লেভেলের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি বললাম, দাদি এটা তুমি কি বলো? দাদি আমাকে বলে, তুই নিজের সর্বনাশ করেছিস। এটা তুই কেন করলি? আমার কাছে মনে হয় যে কুজা মিয়া যেই পরীটাকে বন্দি করে রেখেছে, এটাই মনে হয় ভালো ছিল। এবং যার জন্য কুজা মিয়া একবার তোকে বাধাও দিয়েছে, তুই কুজা মিয়ার বাধা শুনিস নাই, এই পরীকে মুক্ত করেছিস। পরীকে মুক্ত করে দিয়ে পুরা গ্রামবাসীকে বিপদে ফেলেছিস। একইভাবে নিজের নিষ্পাপ সন্তানটাকে মৃত্যু দিয়ে দিলি। তোর মতো মানুষ থাকার থেকেও মরে যাওয়া অনেক ভালো। আমি তখন বললাম, দাদি আমি তো এটা বুঝে করি নাই। দাদি আমাকে বলে, যেটা করেছিস সেটা বুঝে করিস আর না বুঝে করিস, তুই নিজের জীবন শেষ করে দিয়েছিস, সাথে তোর ওই নিষ্পাপ সন্তান মেয়েটার জীবন। তুই বাড়িতে যাইস না, তাসনিমা তোর নামে মামলা করেছে, তোর অবস্থা খুব খারাপ, তোরে পাইলে তাসনিমা শেষ করে ফেলবে। আমি তখন আর বাড়ির দিকে যাই না। প্রায় মাসখানেক আমি তখন আমার দাদির বাপের বাড়িতেই পড়ে আসি এবং দাদির বাপের বাড়িতেই টুকিটাকি কাজ করি। এদিকে সেদিকে বিভিন্ন দিকে যে ধরনের কাজ পাই ওই ধরনের কাজগুলো করি। তার প্রায় মাসখানেক পরে দাদি আমাদের বাড়িতে আবারও আসে। এসে আমাকে বলে, তুই কোন পরীর কাছে গিয়েছিলে? কোন পরী তোকে বললো যে নিষ্পাপ মানুষের রক্ত দিলে পাথর থেকে পরীটা মুক্তি পাবে? তুই ওই পরীর কাছে আবারও যা এবং গিয়ে পরীটাকে বল যে কীভাবে এই পরীটা ওরে মুক্ত ওরে করা যায়, ঠিক করা যায়। কারণ হচ্ছে আমাদের এলাকার অবস্থা অনেক খারাপ, আমাদের গ্রামের অবস্থা অনেক খারাপ। আমাদের গ্রামে কোনো মানুষ বসবাস করার উপযোগী নাই। আমরা গ্রাম বন্ধ করেছি, হুজুর এনেছি, মন্ত্র দিয়েছি, বহু কিছু দিয়েছি, কিন্তু তারপরেও কোনো কিছুতেই কোনো কাজ হয় না। অদৃশ্য কিছু একটা এসে আমাদের গ্রামের মানুষের ঘুম হারাম করে দিয়েছে। তুই এটা কী করেছিস? তুই ওই পরীর কাছে আবারও যা। দাদির কথা মতো আমি ওই পরীর কাছে আবারও যাই। যাওয়ার পরে ওই মহিলার সাথে যখন পরীটা শোয়ার হয়, পরীটা যখন মহিলার উপরে ভর করে, আমি তখন ওই পরীর সাথে কথা বলি। আমি তখন পরীকে বললাম যে, দেখেন এমন এমন ঘটনা ঘটেছে। পরী আমাকে বলে, আপনি তো ওকে মুক্ত করেছেন, আপনি তো চাঁদনিকে মুক্ত করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি তখন পরীকে বললাম যে, আপনি তো আমাকে ধন্যবাদ দিচ্ছেন, কিন্তু আপনার ওই বন্ধু তো আমার পুরো এলাকা তছনছ করে দিচ্ছে, আমার পুরো এলাকার অনেক ক্ষতি করতেছে, আমার এলাকার মানুষের অনেক ক্ষতি করতেছে, এটা কেন করে? ওই পরীটা তখন আমাকে বলে, দেখেন আপনি যে পরীটাকে মুক্ত করেছেন সে কিন্তু অনেক ক্ষমতাধর, তার অনেক পাওয়ার, সে কিন্তু পরীদেরও সর্দার। তার রাগ গ্রামবাসীর উপরে যে কেন এই গ্রামবাসী এতদিন পর্যন্ত তাকে মুক্ত করে নাই এবং কেন গ্রামবাসী এতদিন পর্যন্ত মানুষের এত ক্ষতি করেছে, কেন গ্রামবাসী মানুষকে এইভাবে কষ্ট দিয়েছে, কেন গ্রামবাসী সবাই মিলে ওকে এত কষ্ট দিয়েছে, যার জন্য ওই গ্রামবাসীর উপরে ক্ষিপ্ত রাগান্বিত, যার জন্য এরকম করতেছে। কিন্তু একটা সময় ওর রাগ যখন ঠান্ডা হয়ে যাবে তখন ও আর করবে না। আমি বললাম, আপনি কি ওকে বুঝিয়ে বলতে পারবেন ও যাতে আমার গ্রামের কোনো ক্ষতি না করে? ওই পরীটা বলেন, না আমি ওকে এটা বুঝিয়ে বলতে পারবো না, কারণ ও আমার থেকে অনেক বেশি ক্ষমতাধর, আর আমি বললেও ও কখনোই আমার কথার কোনো গুরুত্ব দেবে না, আমার কথা শুনবে না। তার থেকেও বরং আপনি নিজেই আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেন। আমি তখন বললাম, আমি ওকে আবারও পাথরে বন্দি করতে চাই, ওকে কিভাবে পাথরে বন্দি করা যাবে আপনি আমাকে সেই বুদ্ধি দেন। তখনই পরীটা বলল যে, না আমি আপনাকে এই বুদ্ধি দিতে পারবো না, যে আপনি একটা পরীকে কীভাবে বন্দি করবেন সেটা আমি আপনাকে বলতে পারবো না। আমি নিরুপায় হয়ে ফিরে আসলাম। এক পর্যায়ে দাদি আমার বলল, আলামিন তুই বাড়িতে আয়, তুই গ্রামে আয় এবং গ্রামের পরিস্থিতি দেখ। এখানে ওই পরীটা কিন্তু আমাকে এটা বলে দিয়েছে যে চাঁদনি নামের যে পরীটাকে আমি পাথর বেঁধে মুক্ত করেছি, ওই পরীটা আমার কোনো ক্ষতি করবে না, এই পরীটা আমার কোনো ক্ষতি করবে না, কিন্তু গ্রামের মানুষকে এই পরীটা শান্তিতে ঘুমোতে দিবে না, গ্রামের প্রতিটা মানুষকে এটা বিরক্ত করবে। এরপর আমি তখন বিপদে পড়ে গেলাম। আমার দাদিরে আমি বললাম, দাদি আমি এখন কি করব? দাদি বলে, করা কামের তো কোনো ঔষধ নাই,
তুই একটা কাজ কর, আমার কাছে মনে হয় যেহেতু কুজা মিয়া তোকে দেখা দিয়েছে এবং কুজা মিয়া তোর সামনেও এসেছে, তোর সাথে কথাও বলেছে সরাসরিভাবে, মৃত্যুর আজকে এত বছর পরে কুজা মিয়া কখনো কারো সামনে আসেনি, কুজা মিয়া কখনো কারোর সাথে কথা বলেনি, কিন্তু সেই কুজা মিয়া যেহেতু তোর কাছে এসে তোর সাথে কথা বলেছে, তাহলে আমার কাছে কেন জানি মনে হয় যে তুই যেভাবেই পারিস, যে করেই পারিস, ওই কুজা মিয়াকে ধরেই তুই দেখ যে ওই পরীকে আবারও বন্দি করা যায় কিনা। আমি বললাম কীভাবে? দাদি বলে তুই কুজা মিয়ার কবরে যা, কুজা মিয়ার কবরে গিয়ে তুই কান্নাকাটি কর। এরই মাঝে তাসলিমার দেওয়া তার মেয়ে হত্যার মামলাটা তখন আমার মাথার উপরে ছিল। আমি এরপরেও গভীর রাতে এই কুজা মিয়ার কবরের কাছে যাইতাম এবং কুজা মিয়ার কবরের কাছে গিয়ে চিৎকার করে কান্না করতাম, ওনার কবরে আমি সেজদা দিতাম, কান্না করতাম, বলতাম আপনি আমাকে একটা উপায় দেন, আপনি আমাকে একটা বুদ্ধি দেন, আমি তো আমার গ্রামবাসীর মহা ক্ষতি করে ফেলেছি, যে গ্রামবাসীর আপনি এত উপকার করলেন, যে গ্রামবাসীর আপনি এত উপকার করলেন, আর আমি আজ সেই গ্রামবাসীর এত বড় ক্ষতি করে ফেললাম, আপনি আমাকে এই পাপ থেকে মোচন হওয়ার একটা পথ বের করে দেন, আমি এই পাপ থেকে মুক্তি চাই, পাপ থেকে আমি মুছতে চাই। অনেক দিন ধরে আমি ওনার কবরে যাই, প্রতিটা রাতে ওনার কবরে যাই এবং ওনার কবরে আমি একটা পর্যন্ত ওনার কবরটা অনেক জঙ্গলের মতো হয়ে যায়, আমি সেখানেই কান্নাকাটি করি। মাঝে মাঝে রাতের বেলায়, দিনের বেলায় দাদি আমারে খাবার দিয়ে আসে, এরপর আমি ওনার কবরের কাছেই বসে কান্নাকাটি করি। এরকম করতে করতেই গভীর রাতে একদিন আমি ওনার কবরের পাশে ঘুমিয়ে যাই এবং ওনার কবরের কাছে যখন আমি ঘুমিয়ে যাই, সেই মুহূর্তে আমি এই কুজা মিয়াকে আমার স্বপ্নের মধ্যে দেখতে পাই। স্বপ্নের মধ্যে কুজা মিয়া আমাকে বলে, আমি তোমাকে বলেছিলাম আমি তোমার সামনে যেতে পারবো না, তোমার সামনে যাওয়ার কোনো ক্ষমতা আমার নেই, আমি শুধু একবার অনুমতি পেয়েছি, আমি গিয়েছি, আমি আর যেতে পারবো না। আমি তোমাকে একটা কথা বলি, তুমি অনেক বড় ক্ষতি করেছো, যে ক্ষতি তুমি করেছো এই ক্ষতির কোনো মাসুল তুমি দিতে পারবা না, এই ক্ষতির কোনো মাসুল তুমি দিতে পারবা না, তুমি চরমভাবে অপরাধ করেছো। তবে এই পরীটাকে যদি আবারও বন্দি করতে হয়, এটা অনেক কঠিন কাজ, তুমি পারবা কিনা দেখো, যদি পারো তবে করো। আমি স্বপ্নের মধ্যে ওনাকে প্রশ্ন করলাম কিভাবে। উনি আমাকে বলে, যেখানে এই পাথরটা বেশি উঠেছিল ওই পাথরটাকে প্রথমে খুঁজে বের করো, ডুব দিয়ে এই দিঘি থেকে পাথরটাকে খুঁজে বের করো, পাথরটা অনেক বড়, আর তুমি ডুবালে আমি তোমাকে সাহায্য করবো পাথরটা পাওয়ার জন্য। তুমি ডুব দিয়ে দেখবা যে পাথরটা জ্বলতেছে, যেখানে দেখবা আলো সেখানেই তুমি যাবা, পানিতে ডুব দিয়ে চোখ মেলার পরে পাথরের অস্তিত্ব তুমি বুঝতে পারবা। ওখানে গিয়ে পাথরটাকে বের করে আনো এবং পাথরটাকে বের করে আনার পরে তুলা রাশির কোনো এক মহিলা বা কোনো এক নারী, যার রাশি হচ্ছে তুলা রাশির কোনো এক নারী, যার বয়স হতে হবে 16 বৎসরের নিচে, 16 বৎসরের নিচে তুলা রাশি কোনো এক মেয়েকে তুমি বিয়ে করো এবং বিয়ে করার পরে এই পাথরটা তার বুকের মধ্যে বেঁধে দিয়ে তার হাত পা বেঁধে তাকে ওই পানিতে নিক্ষেপ করো, পানিতে ফেলে দাও এবং সে যখন পানিতে পড়ে যাবে ঠিক 12 ঘন্টা পরে তুমি ডুব দিয়ে তাকে দেখতে পাবা, সে পাথরটা তখনও জ্বলবে। 12 ঘন্টা পরে তাকে যেই সুতা দিয়ে পাথরের সাথে বাঁধবা বা যেভাবেই বাঁধবা, সেখান থেকে তাকে সুতা কেটে তুমি তাকে নিয়ে আসবা, দেখবা পাথরটা নিচেই রয়ে যাবে এবং বের করে আনার পরে তার চোখে মুখে পানি টানি দিয়ে তাকে যখন ঠিক করবা তখন তার নিঃশ্বাস আসবে। আমি স্বপ্নের মধ্যেই প্রশ্ন করলাম, এভাবে পানির নিচে থাকলে তো একটা মানুষ মারা যাবে। আমাকে কুজা মিয়া উত্তর দিল যে না, মারা যাবে না, ওর নিঃশ্বাস টিকে থাকবে, ওর ভিতরে পরীটা ঢুকবে এবং পরীটা ওর ভিতরে ঢুকে একটা সময় পরীটা পাথরে ঢুকে যাবে এবং তখন তুমি ওকে বের করে আনলে ওর মুখে নিঃশ্বাস থাকবে। তবে খেয়াল রাখবা 12 ঘন্টা পরে, 12 ঘন্টার ভিতর যদি তুমি ডুব দিয়ে তাকে আনতে যাও, পাথর সহ যদি এই মেয়েটাকে 12 ঘন্টার ভিতরে তুমি আনতে যাও, তাহলে তুমি ওখানে মারা পড়বা। শুধু তুমি নয়, যে কেউ গেলে ওই পরীটা তাকে মেরে ফেলবে, কিন্তু 12 ঘন্টা পরে গেলে ওই মেয়ের শরীর দিয়ে পাথরটা সরাসরি পরীটা পাথরে ঢুকে যাবে, এরপরে তুমি ওটাকে আনতে পারবা, মানে মেয়েটাকে উঠে আনবা। আমি তখন বললাম, আমি তুলা রাশির মেয়ে কোথায় পাবো? এবার আমি তুলা রাশির মেয়ে খুঁজতে শুরু করলাম, বিভিন্ন লোকদের সাথে কথা বলি, এর সাথে ওর সাথে অনেকের সাথে, এবং একজন ঘটকের সাথে পরে কথা বলি। ঘটকের সাথে কথা বলার পরে তিনি তখন বেশ কয়েকটা দূরের একটা গ্রামের একটা মেয়ের সন্ধান তখন খুঁজে বের করে এবং ওই মেয়েটা ছিল তুলা রাশি একটা মেয়ে তখন উনি খুঁজে বের করে, যার বয়স ছিল প্রায় 16 বৎসরের মতো। আমি তখন এই মানে আপনার ঘটককে ধরে টাকা পয়সা দিয়ে বহু কষ্টে পরে ঘটককে আমি রাজি করাই এবং ঘটক আমার প্রস্তাবে রাজি হয়ে এই তুলা রাশির মেয়ে, যার নাম ছিল জোহরা নামের ওই মেয়েটাকে তখন এই ঘটক আমাকে বিয়ে করাই দেয় এবং মেয়েটাও মোটামুটি ভালো পরিবারেরই ছিল। যেভাবেই হয় ঘটককে টাকা পয়সা দেওয়াতে ঘটক আমার সাথে বিয়ে পড়িয়ে দেয়। তখন আমার দাদিও মারা যায়, দাদাও মারা যায়, আমার পরিবারে তখন আমার বাবা মা আর আমার ছোট ভাই বোনেরা রয়েছে। আমি তখন এই জোহরারে বিয়ে করে ঘরে আনলাম।
জোহরারে বিয়ে করে ঘরে আনার পরে আমি তখন জোহরার সাথে সময় কাটাচ্ছি, জোহরার সাথে ভালো সম্পর্ক করতেছি, জোহরাকে খাওয়া দাওয়া করাচ্ছি। তখনও আমার গ্রামে এই পরীটা তাণ্ডব চালিয়ে যাচ্ছে, কিন্তু আমার কোনো ক্ষতি করে না, আমার পরিবারেরও কোনো ক্ষতি করে না। বাইরে মানুষদেরকে ভয় দেখায়, মারে, ছোট বাচ্চাদেরকে মারে এবং হাঁস, গরু, ছাগল, মুরগি এগুলো উঠায় নিয়ে চলে যায় এবং মানুষের প্রচণ্ড রকমের মানুষকে ভয়ভীতি দেখিয়ে যাচ্ছে। এমন করতে করতে একদিন রাতের বেলায় আমি আমার কয়েকটা দিন আমি এই জোহরার সাথে সংসার করলাম। কয়েকটা দিন সংসার করার পরে আমি একদিন জোহরাকে বললাম যে, জোহরা, আমি তোমাকে একটা কথা বলবো, তুমি কি শুনবা? অনেক দিন সংসার করার পরে ও তখন আমাকে বলে, হ্যাঁ বলো। আমি বললাম, জোহরা, আমি তোমারে, আচ্ছা এরই মাঝে আরেকটা কথা বলে রাখি, আমি এটা বলতে ভুলে গেছিলাম। আমি কিন্তু এই পাথরের সন্ধানটা পাই, আমি পানির নিচে ডুব দিই এবং ডুব দেওয়ার পরে আমি যখন পানির নিচে ডুব দিয়ে চোখটা মিলি, এই পাথরটাকে আমি স্পষ্ট দেখতে পাই, পাথরটা ওখানে জ্বলতে থাকে। আমি ওখান থেকে পাথরটাকে উঠিয়ে আনি, পাথরটা অনেক বড় ছিল, অনেক বড়। ওইখান থেকে পাথরটা উঠিয়ে আনার পরে পাথরটা যখন আমি পানি থেকে উপরে উঠাইলাম, তখনই পাথরটার ভিতর যে আলো জ্বলতেছিল ওই আলোটা বন্ধ হয়ে গেল, ওই আলোটা আর জ্বলে না। এবং পাথরটাকে আমি আমার বাড়িতে নিয়ে একটা জায়গার ভিতরে ঠিকঠাক মতো রাখি। এরপরে আমি তখন ওরে বলি যে, জোহরা, আমি তোমার শরীরে এমনি পাথরটাকে বাঁধবো এবং পাথরটাকে বেঁধে আমি তোমাকে এই দিঘিতে ফেলে দিব। এই দিঘিতে ফেললে তুমি যখন দিঘির নিচে যাবা, তখন তুমি দেখবা ওখানে 7টা কলসি, 7 রাজার দন। তখন তুমি এগুলোকে নিয়ে তুমি তখন চলে আসবা। ও আমাকে বলে, না আমি এটা পারবো না, তুমি আমাকে যদি পাথরে বেঁধে পানিতে ফেলে দাও তখন তো আমি মারা যাব। তখন আমি নিরুপায় হয়ে গেলাম, কি করা যায়। ও তো রাজি হয় না, জোহরা কোনোভাবেই রাজি হয় না এবং জোহরা এই কাজ কখনোই করতে পারবে না। ও ডিরেক্টলি আমাকে বলেছে আমার পক্ষে এই কাজ করা সম্ভব নয়। এমন করতে করতে আমি তখন আমাদের এলাকার একটা কবিরাজের আশ্রয় নিলাম। কবিরাজ বলতে উনি বিভিন্ন রোগের চিকিৎসা করে, শেফা দান করে। আমি কবিরাজকে সমস্ত কিছু বললাম। বলার পর ওই কবিরাজ আমাকে বলল গ্রামের মানুষের সাহায্যের জন্য তিনি আমাকে হেল্প করবে। এরপরে তিনি কি জানি একটা ওষুধ তৈরি করে আনে, আমাকে বলে যে এই ওষুধটা যে করেই হোক তোমার বউকে রাতের বেলায় খাইয়ে দিবে, এরপরের 12 ঘন্টা তোমার বউর কোনো হুঁশ থাকবে না। একইভাবে উনি আমাকে ওষুধটা দেওয়ার পরে আমি ওই জোহরাকে ওষুধটা রাতের বেলায় খাওয়াই দিই, এটা ওইটা বলে অনেক কিছুর পরে খাওয়াই দিয়ে পরে জোহরা তখন জ্ঞান হারিয়ে ফেলে। জোহরা জ্ঞান হারিয়ে ফেলার পরে আমি তখন জোহরার হাত পা বেঁধে জোহরার বুকের মধ্যে পাথরটা বেঁধে আমি তখন ট্রলারে করে গভীর কোনো এক রাতে, যখন চারদিকে একেবারে ঘুটঘুটে অন্ধকার কোনো এক রজনীতে আমি তখন জোহরাকে নিয়ে এবং ওই পাথরটাকে নিয়ে আমি তখন ওই কাঞ্চা দিঘির পাড়ে যাই এবং কাঞ্চা দিঘির পাড়ে গিয়ে আমি আস্তে আস্তে করে ট্রলার নিয়ে নৌকা নিয়ে কাঞ্চা দিঘির মাঝখান বরাবর যাই। মাঝখান বরাবর গিয়ে আমি তখন আল্লাহ আকবার বলে জোহরাকে আমি তখন এই আমার ওই ট্রলার থেকে বা আমার নৌকা থেকে আমি তখন নামিয়ে দিই, ফেলে দেওয়া মাত্রই মুহূর্তের মধ্যে জোহরা তখন নিচের দিকে যাচ্ছিল। জোহরা নিচের দিকে যাচ্ছে, আকাশ ছিল একেবারে পরিষ্কার, কোনো মেঘ ছিল না। মুহূর্তের মধ্যে দেখলাম প্রচণ্ড রকমের বৃষ্টি নামছে। আমার ট্রলারটাও আমার ওই নৌকাটাও মনে হয় ডুবে যাবে। আমি সাঁতরিয়ে কোনো রকমে আমি ওখানে আসছি। আসার পরে 12 ঘন্টা আমি অপেক্ষা করলাম। এরই মাঝে 12 ঘন্টা জোহরাকে পাওয়া যায় না। জোহরার বাবা মা যারা আছে সবাই তখন জোহরাকে খুঁজতে শুরু করলো। রাত 12টা বাজে ফিরলাম এবং পরের দিন 12টা বাজে পরের রাত 12টা বাজে আমি আবার ওকে উঠাবো। আমি এরকম পরিকল্পনা করলাম। এই পরিকল্পনা করে রাত 12টা বাজে আমি জোহরাকে ফেলে দিলাম, কিন্তু দিনের 12টা বাজে আমাকে ওকে উঠাইতে হবে। তো এর পরের দিন দুপুর 12টা বাজলো। 12টা বাজার পরে আমি অপেক্ষা করতেছি ওর উঠাবো, কিন্তু কবিরাজ তো বলছে ওই কুজা মিয়া তো আমাকে বলে দিছে যে রাত 12 ঘন্টা পর ওকে উঠানো যাবে। 12 ঘন্টা পর আমি যখন নিয়ে এটা নিয়ে যখন আমি ভিতরের দিকে যাচ্ছিলাম পানির দিকে, অনেকেই তখন পানির পাড়ে চলে আসে। আমি তখন জানি না, আমি তখন ডুব দিলাম নিচে যাওয়ার পরে আমি ওকে দেখতে পেলাম, ও আলো জ্বলে, ওকে দেখা যায়। আমার কাছে মনে হয় যেন পাথরটা আমি যেভাবে পাইলাম, মনে হয় যেন পানির নিচ থেকে এটাকে উপরে এনে রাখছে। ঠিক একইভাবে জোহরার সাথে মনে হলো যেন পাথরটা লাগানো। আমি একটা চাকু দিয়ে তখন আমি ওইখানে গেলাম। যাওয়ার পরে জোহরার বুকের মধ্যে পাথরটা বাঁধা ছিল। আমি আমার শরীরের সমস্ত শক্তি দিয়ে যখন বাঁধনটা কাটার পরে জোহরাকে উপরে নিয়ে আসি। আমার নিঃশ্বাসও কেমন যেন অনেক লম্বা হয়ে যাচ্ছিল। একটা মানুষ অতক্ষণ ধরে পানির নিচে থাকতে পারেনি, আমি যতক্ষণ ধরে পানির নিচে থাকতে পারতাম। আমার কাছে মনে হলো যেন অলৌকিকভাবে আমি নিঃশ্বাস নিচ্ছিলাম। ওইখান থেকে জোহরার শরীরটা আমি তখন উপরের দিকে উঠে আনি এবং পাথরটা আমি ওইখান থেকে পাথরটা কেটে দিঘিতে ফেলে দেই।
জোহরাকে উপরের দিকে উঠে আনার পরে জোহরাকে আমি মানে নৌকাতে উঠিয়ে পাশে আনি। ঠিক তখনই আমাদের গ্রামের সব মানুষ একসাথে আশেপাশে দাঁড়িয়ে থাকার পরে সবাই তখন দাঁড়িয়ে আছে, দেখতে পাই আমি জোহরাকে উপরে আনার পরে জোহরার বুকের মধ্যে আমি যখন 2-3টা জোরে চাপ দিলাম, জোহরা তখন চোখ খুললো এবং চোখ খোলার পরে জোহরা একটা চিৎকার দিল। এমন চিৎকার আমার জীবনে আমি শুনি নাই বা দেখি না। একটা চিৎকার দিল, মনে হচ্ছে আমার কানগুলো সব ভয়রা হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। চিৎকার দিয়ে জোহরা জিহ্বাটায় কামড় দিয়ে এই জায়গার মধ্যে জোহরা তখন ইন্তেকাল করলো, জোহরা মারা গেল। এবং মুহূর্তের মধ্যে জোহরাকে নিয়ে আমরা হসপিটালের দিকে দৌড়াতে শুরু করলাম। কবিরাজকে দেখালাম, কবিরাজ জোহরাকে দেখে বলল জোহরা মারা গেছে। এরই মাঝে জোহরার বাবা মা পুলিশ খবর দেয়, সেখান থেকেই পুলিশ আমাকে ধরে নিয়ে যায়। আমাকে ধরে নিয়ে পুলিশ যখন জিজ্ঞাসাবাদ করে, আমি তখন পুলিশের কাছে স্বীকার করি বুকে পাথর বেঁধে আমি জোহরাকে ওই দিঘিতে ফেলে দিয়েছিলাম। তখন আমার নামে হত্যা মামলা দায়ের করা হয় এবং ওই হত্যা মামলা থেকে আমাকে যাবজ্জীবন জেল দেয়। যাবজ্জীবন আমি জেল খাটি, যাবজ্জীবন জেলের আসামি আমি ছিলাম। মৃত্যুকালে আমার বয়স বর্তমানে প্রায় 75 থেকে 80 বছরের কাছাকাছি। এই বয়সটাতে আসার পর আমি তো মরণ পথের যাত্রী হয়ে গেছি। আমার শারীরিক অবস্থাও খারাপ। সরকার আমাকে তখন মাফ করলো। আমার অপরাধ কিছুটা মওকুফ করে জীবনের শেষ বয়সে আমাকে তখন রাষ্ট্রপতি ক্ষমায় আমাকে মুক্ত দিল, আমাকে মুক্তি পেলাম। এবং বের হয়ে আসার পরে পুরোটা গ্রামের মানুষ আমাকে নিয়ে ছিচি করে, আমাকে নিয়ে সবাই খারাপ কথা বলে। আমি নাকি আমার বউ জোহরাকে মেরে ফেলেছি, আমি আমার মেয়ে তাসনিমার সন্তানকে মেরে ফেলেছি। আমি গ্রামের কাউকেই এই অলৌকিক কথাগুলো, অদৃশ্য কথাগুলো বিশ্বাস করাইতে পারলাম না। সবাই প্রতিটা মুহূর্তে আমাকে অপবাদ, ঘৃণা এবং অপমানই করে গেল। সবাইকে বোঝাতে না পারলেও আমি বেশ কিছুদিন ধরে আপনার গল্পগুলো শুনি, আমার ভালো লাগে। আমার একেবারে ছোট যে বোন আছে, আমি আমার ওই ছোটো বোনের বাড়িতে থাকি। আমার একেবারে ছোটো বোনের বাড়িতে থাকি। ওই ছোটো বোনের একটা মেয়ে আছে, আমার ভাগ্নি। আমার ওই ভাগ্নির বিয়ে হয়েছে, ভাগ্নিরও সন্তানাদি আছে। ওই ভাগ্নির মাধ্যমে আমি আপনাকে পেয়েছি এবং ভাগ্নি আমাকে এটা এনে দিল যে মামা ওনার গল্পগুলো শোনেন। আমি শুনতাম। তা আমার ওই ভাগ্নির মাধ্যমে আমি আপনাকে আমার জীবনের কথাগুলো লিখে পাঠিয়েছি। মৃত্যুর আগে অন্তত একটা মানুষ যদি আমার সত্যিটা প্রচার করে, আমি কবরে মরে ওনার শান্তি পাবো। তার জন্যই আপনার দ্বারস্থ হয়েছি আর আপনার কাছে এসে আমি এই কথাগুলো বলেছি। যদি পারেন আপনি আমার এই গল্পটা রেকর্ড করবেন, আমার ভাগ্নির জন্য দোয়া করবেন। আমার ভাগ্নিকে আল্লাহ যেন নেক হায়াত দান করে এবং আল্লাহ যেন আপনাকে ভালো রাখে। আমার গল্পটা যদি পারেন আপনি রেকর্ড করবেন। আমি নিশিরাতে আমার জীবনে ঘটে যাওয়া এই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো যদি আপনার মুখে শুনতে পাই, আমি অনেক শান্তি পাব এবং কিছুটা হলেও নিজের ভিতর থেকে অপরাধটা মুক্তি বোধ করব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। বন্ধুরা, সবাইকে অনেক বেশি ধন্যবাদ। আমি জানি না যে আলামিন সাহেব গল্পটা লিখে পাঠিয়েছেন এবং উনি গল্পটা, ওনার মূলত গল্প এবং যিনি লিখে পাঠিয়েছেন ওনার নাম হচ্ছে আকলিমা আক্তার দিনা। আকলিমা আক্তার দিনা হচ্ছে ওনার একেবারে ছোট বোনের মেয়ে, তার ওনার ভাগ্নি। ওনার ভাগ্নির কাছ থেকে পাওয়া এই গল্পটা এবং ওনার ভাগ্নি আমার খুব বড় ফ্রেন্ড, আমার গল্প শোনে এবং তিনিও কয়েকদিন ধরে শুনতেছে। বাট আমি এই গল্পের কোনো ব্যাখ্যা দিতে পারবো না। এই গল্প আসলে কি, এটা কি ঘটলো, কি হলো, এর কোনো সঠিক ব্যাখ্যা আমি দিতে পারবো না। আমি জানিও না এবং সরজমিনে গিয়ে সে এলাকার মানুষের সাথেও আমি কথা বলিনি। আমার কাছে ইন্টারেস্টিং মনে হয়েছে, জাস্ট আমি আপনাদেরকে জানিয়েছি। আপনারা গল্পটা কিভাবে নেবেন এটা আপনাদের একান্ত ব্যক্তিগত বিষয়। তবে এই গল্প নিয়ে কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে লিখবেন, বিশেষ করে আলামিন সাহেবের জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো এখানেই বিদায়। ইনশাল্লাহ দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফিজ এন্ড আসসালামু আলাইকুম।